ভর দুপুর, রোদের সোনালি আছে মুখরিত চারিপাশ। কাচের জানালা ফুঁড়ে ভেদ করে প্রবেশ করছে সুরালো। গোসল সেরে এসে শাড়ি পরতে ব্যস্ত মেহের। বাথরুমে শাড়ি পরতে গেলে অনেকটা ভিজে যায় বিধায় ঘরে তৈরি হচ্ছে। এমন সময় ঠাস করে দরজা খুলে ঘরে ভেতরে প্রবেশ করে আরুষ। ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় বলে, আমাকে এলিয়ট সম্মোহন করতে শাড়ি খুলে বসে আছো? হাহ, এজ এক্সপেক্টেড। চমকে উঠল মেহের। দরজা যে লক করা ছিল, লোকটা ঢুকল কি করে? নিজেকে তড়িঘড়ি করে ঢাকতে ঢাকতে চোখে মুখে ঝাঁঝ নিয়ে তাকালো সে। মুখ খুলে কিছু বলতে যাবে তার আগে বেদবাক্য ছুড়ে আরুষ। ঢং করো না, ওসব দেখা আছে। মাথা চক্কর দিয়ে উঠল মেয়েটার। লজ্জায় থমথমে হয়ে এলো মুখ। দৃষ্টি নামিয়ে নিজেকে জড়িয়ে রাখতে মনোযোগ দিল আবারও। কাপা কাপা সুরে বলল, রুম থেকে বের হন। রুম আমার, বাড়ি আমার। তুমি আমাকে বের করার কে? এই আমি বসলাম, উঠছি না। কে আমাকে বের করে তাই দেখব। গার্লের মতো গায়ে পড়ে কথা বলছেন কেন? অদ্ভুত। 2 মিনিট বাইরে গেলে আপনার জাত চলে যাবে? ঢং বাদ দিয়ে আমার সামনে শাড়ি পরতে তোমার জাত চলে যাবে? শোনো, তোমার ফালতু ওসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো বের হন। গার্লের মতো আসে আছেন কেন? রুম আমার, আমি যাব না। তেজি কণ্ঠে মেহের তর্ক থামিয়ে শাড়ি গুছিয়ে বাথরুম গিয়ে পড়ে আসে। বাইরে এসে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোত্তারামি করেন কেন আমার সাথে? উদ্ধৃতি চিহ্ন, আমার সিমকার্ড কেথায়? ভালোয় ভালোয় ফেরত দাও বলছি। উদ্ধৃতি চিহ্ন, সিমকার্ড খেয়ে ফেলেছি, দিব না। লাস্টবার বলছি ফেরত দাও। সিমের কথা পড়ে হবে, আগে বলুন শাকিল নামের ছেলেটাকে মেরেছেন কেন? সামান্য টাকার জন্যে হাত পা ভেঙে দিতে হবে? আপনি এতই অমানুষ? উদ্ধৃতি চিহ্ন, তুমি ওর নাম কিভাবে জানলে? কারণ সকালে আমি আপনার ফোন রিসিভ করে সব শোনার পর হাসপাতালে গিয়েছিলাম। কি বিশ্রীভাবে মারিয়েছেন দেখেছি। স্যামো অন ইউ। অহ, তলে তলে তুমি স্পাইগিরি করছো? শোনো মেয়ে, আমার পার্সোনাল লাইভে ইন্টারফেয়ার করবে না, তাহলে তোমাকেও মেরে ওভাবে ফেলে রাখব। সেই সুযোগ আপনি পাবেন না। কাঠ গলায় মেহের বেরিয়ে আসে ঘর থেকে। আরুষের কপালে চিন্তার ছাপ পড়েছে। চেলাপেলার সাথে যোগাযোগ করে ওদিকের খবর জানতে হবে। কিন্তু বেয়াদব মেয়েটা সিমকার্ড হাপিস করে দেওয়ায় নাম্বার নেই কাছে, মুখস্থও নেই। এমতাবস্থায় যোগাযোগ করার উপায় কি? আরুষ জীবনে ডায়েরি লেখে না, স্কুলে থাকতে অবশ্য লিখত, এখন ওসব অতিরঞ্জিত থেকে। নাম্বারগুলো টুকে রাখলে কি আজ এই দুর্দশা হয়? নিজে নিজের পায়ে কুড়াল মেরে আপদটাকে গলায় ঝুলিয়েছে। সে জীবন ঝাঝরা করে দিল। উহহ আরুষ, কি সর্বনাশ করলি নিজের। মনে মনে গালমন্দ করতে থাকে আরুষ নিজেকে। অতঃপর মেহেরের কাছে যায় ফোনখানা হাসিলের তাগিদে। মেহের সে সময় রান্না পরিবেশনে ব্যস্ত। এই সুযোগ মেহের যে রুমে থাকে সে গেস্ট রুমে আরুষ চুপি চুপি গিয়ে মেহেরের মোবাইল ফোন খুঁজতে থাকে। একে একে বিছানা, সাইড টেবিল, ড্রেসিং টেবিলের ড্রয়ার, ওয়ার্ড্রব সব খুঁজে খুঁজে দেখে, কিন্তু কই মোবাইল, কই মেহেরের। কিছু খুঁজছেন? উদ্ধৃতি চিহ্ন, দরজায় দাঁড়িয়ে কথা ছুড়ে দেয় মেয়েটা। আরুষের রাগী চেহারায় গাম্ভীর্যের প্রলেপ পড়েছে, ফসফস করে নিঃশ্বাস ফেলছে। মেয়েটাকে মটমট করে চিবিয়ে খেয়ে ফেললে মন্দ হতো না। আমার সিমকার্ড ফিরতো দাও। মেহের মুচকি হেসে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সিমকার্ড বের করে আরুষকে দিয়ে দেয়। এরপর স্বাভাবিক স্বরে আদেশ করে, খাবেন চলুন। তুরিমি রান্নায় বিষ মিশাওনি তার কি গ্যারান্টি? আমি খাবো না। এত তাড়াতাড়ি আপনাকে মরলে চলবে না মি অমানুষ। ভয় নেই, বিষ মিশাইনি। চলুন বললাম তো, খাবো না। ভাব দেখিয়ে আরুষ বেরিয়ে চলে যেতে নিলে মেহের বাধা হয়ে দাঁড়ালো সামনে। চোখ চোখ রেখে গম্ভীর গলায় বলল, আপনি বাধ্য আমায় শুনতে, যা বলবো করলে সব পাবেন। নয়তো মঞ্জুর আঙ্কেলকে বলবো ঘরে তালা দিতে। খেয়ে নামাজ পড়তে হবে। ঢং করবেন না, চলুন। উদ্ধৃতি চিহ্ন, জবাবের অপেক্ষা না করে মেয়েটা আরুষের হাত টেনে নিয়ে যায় ডাইনিংয়ে। টেবিলে সাজানো বহুপদী রান্না দেখে আশ্চর্য হয় আরুষ। এতটুকু সময়ে কত কত পদ রান্না করেছে। মেয়েটা দশভুজা নাকি? প্লেটে খাবার পরিবেশন করে আরুষকে খেতে বলে মেহের। কিন্তু ছেলে তোত্তারা বইকি, ঠোঁটে ঠোঁট চেপে বসে আছে। মুখ খুলবে না, খাবেও না। বসে না থেকে জলদি শেষ করুন। আরুষ না শোনার ভান করে চোখমুখ গম্ভীর করে প্লেট ছুঁড়ে মারল অনেকখানি দূরে। ভাত তরকারি সবই মেঝের দিক বেদিক ছিটিয়ে পড়ল। রাগে শরীর জ্বলে উঠছে মেহেরের। দানা খাবারের সাথে রাগ করতে নেই, কেননা আজ হোক বা কাল এই দানা মুখে তুলে বেঁচে থাকতে হবে।
সে দানার অপমান, মারাত্মক স্পর্ধা দেখিয়ে ফেলল তৈতরটা। পায়ে পড়া স্লিপারের তলদেশ দ্বারা ইচ্ছে করেই আরুষের পায়ের আঙ্গুলের উপর চাপা দেয় মেহের। আরুষ আর্তনাদ করে চেঁচিয়ে উঠে সঙ্গে সঙ্গে। সেই সুযোগে এক লোকমা ভাতের সাথে সামান্য তরকারি মেখে জোর করে সে ঠুসে দেয় আরুষের মুখে। ঘটনাস্থলে ছেলেটা হতবিহ্বল। খাওয়ানোর জন্য পায়ে এত জোরে ব্যথা দেবে? আর একটু হলে ভেঙে যেত আঙুল। কি ডানপিটে মেয়েরে বাবা, কথায় কথায় মারতে আসে। কোনোমতে মুখের খাবার শেষ করে আরুষ। খিটমিট করে দাঁতে দাঁত চাপে। বিরক্তর সুরে বলে, তুমি একটা ডাইনি, শয়তান চুন্নিবিল্লি, বেয়াদব মেয়ে। আমার উপর জোর করো কেন? মেহের দাঁত বের করে হাসে। শয়তানি ভঙ্গিমায় উত্তর দেয়, স্বামী সেবা করছি। চটপট খেয়ে নিন, না হলে ডাইনি নয় রাক্ষসী রূপও দেখবেন। খাবে না আমি? জেদি সুরে মেহের আবার তেতে উঠে। রান্নাঘর থেকে মরিচ গুঁড়া নিয়ে আসে তক্ষুনি। মেজাজ গরম অবস্থায় 1 চা চামচ মরিচ গুঁড়া পুড়ে দেয় আরুষের মুখে। কাশ্মীরির ঝাল টকটকে লাল, পুড়ে যায় জিভ, নাকে ঝরে জল। কান দিয়ে উড়ে ধোয়া, পেট জলে ছারখার। আরুষের অবস্থা এমন, কাশতে কাশতে বেচারার বেহাল দশা। নাক দিয়ে সর্দি পড়ছে, চোখে জল এসেছে। মরিচের গুঁড়া থুথু করে ফেলছে, কিন্তু সামান্য মরিচ গোলদেশে প্রবেশ করেছে কিনা। গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ঝাল কমছে না তাই। এক পর্যায়ে ঝালের অত্যাচার ভুলে আরুষ লাল লাল চোখে মেহেরের দিকে তাকিয়ে থাকে চরম ক্ষোভে। আরুষের কৃষকালো গায়ের চামড়া ঝালে আরও একশের কৃষকালো হয়ে উঠেছে। ঝালের দাপটে জলে যাওয়া জীব কেমন অবশপ্রায়, তাই কথা বলতে চাইছে না আরুষ। কেবল তাকিয়ে তাকিয়ে মনের রব ঝাড়ছে। মেহের শক্ত কণ্ঠে প্রশ্ন করল, খাবেন নাকি বাকিটা চোখে ঢালব? আমি কিন্তু সব পারি। এরপর আর মেহেরের সাথে লাগতে যাওয়ার সাহস থাকে না আরুষের। কথায় আছে না, হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আপাতত খেয়ে নিক, বেয়াদব মেয়েকে দেখে নিবে, এবং তা আজই। খাবারগুলো তৃপ্ত ভরে খেল আরুষ। মেহেরের রান্নার হাত দুর্দান্ত, রেস্তোরাঁর খাবারের মতো, কিন্তু কোথায় যেন ঘরা ঘরা স্বাদ, অর্থাৎ পারফেক্ট কম্বিনেশন। এমন সুস্বাদু রান্না বহু বছর খায় না। খাওয়া দাওয়া শেষে হেয়ার স্ট্রেইটনারের গরম ছ্যাঁকা দেওয়ার হুমকি দেখিয়ে কোনোমতে নামাজ পড়তে বাধ্য করল মেহের আরুষকে। নামাজ শেষে তৃপ্তি ভরে হেসে উঠে যাওয়ার সময় দেখল আরুষ তখনও জায়নামাজে মোনাজাত করছে। মেহের ভ্রু ভাজাল। সেই নিজেই খুব ধীরে সুস্থে মোনাজাতে আবদার করে যেন কোনোটা বাদ না পড়ে। বলে বলে নামাজ পড়াতে হয়, সেই ব্যাটা কি চাইছে এখনও? কি ব্যাপার, এত সময় নিয়ে মোনাজাতে কি চাইছিলেন? তোমার থেকে মুক্তি। যদিও জানি আমার মতো মানুষের দোয়া কখনোই এপ্রুভ হবে না, তবুও চাইলাম। আপনার ধারণা ভুল। আল্লাহ কখন কাকে কিভাবে মাফ করবেন এটা একান্ত উনি ভালো জানেন। সারা জীবন ইবাদত করলে কোনো মানুষ জান্নাতের গ্যারান্টি পায় না, আবার একজন পাপী মানুষ তার কোনো একটা ভালো কাজের উছিলায় জান্নাত পেতে পারে। সবই উনার ইচ্ছা। বড় কথা, বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন। আপনার আবদার রাখবেন, এই বিশ্বাস নিয়ে চাইলে কোনোদিন উনি ফিরাবে না। উনার দয়ার পরিমাণ আমাদের কল্পনার বাহির। মাকেও খুব চেয়েছিলাম, তোমার আল্লাহ দিল না তো। তখন কি আমি খুব পাপী ছিলাম? ছোটরা নাকি নিষ্পাপ হয়? আমার আকুলতা কেন স্রষ্টা দেখেও দেখল না? বলতে বলতে মুখের রং পাল্টে যায় আরুষের। বিষণ্ণতা যেন চেপে ধরেছে ওকে। খারাপ লাগে মেহেরের, মায়া হয় ছেলেটার জন্য। আজ আরুষের মা থাকলে কি এতটা বিগড়ে যেতে পারত সে? হয়তো না। জন্মদাত্রী কিভাবে পারে স্বামী সন্তান ফেলে পরপুরুষের হাত ধরতে? তার কি বিবেকবোধ ছিল না? দীর্ঘশ্বাস ছেড়ে আরুষের পিঠে আলতো করে হাত রাখল মেহের। শান্ত কণ্ঠে বলল, আল্লাহ যাকে ভালোবাসেন পৃথিবীতে তাকে বেশি বেশি দুঃখ, বিপদ আপদ, অসুখ দিয়ে ঈমানের পরীক্ষা করেন। আমি কোনোদিন নামাজ ছাড়িনি, রোজা কাজা করিনি। যথেষ্ট মেনে চলার চেষ্টার তৎপর থেকেছি। তবু আমার ভাগ্যে আপনি কেন জুটলেন? আমি কেন হাসতে হাসতে মরে গেলাম? কেন আমার সবচেয়ে বড় সম্পদ কেড়ে নিল নসিব? আমার কি বুকে ব্যথা করে না? কিন্তু কখনোই এসবের জন্য আমি আল্লাহকে দোষী সাব্যস্ত করি না। উনি উত্তম পরিকল্পনাকারী। পৃথিবীতে আমায় কষ্ট দিয়ে মৃত্যুর পরের প্রতিদান দিবে আমি বিশ্বাস রাখি। আপনার জন্যেও মায়ের পরিবর্তে আরও উত্তম কিছু লেখা আছে। একটুও মিথ্যা বলছি না। মনোযোগ দিয়ে কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শোনে আরুষ। হৃদয় অদ্ভুত প্রশান্তি ছেড়ে গেছে। মেয়েটার অগাধ বিশ্বাস দেখে নিজেরও বিশ্বাস করে ফেলতে ইচ্ছে করছে। তবে তা প্রকাশ করা মানা। মেহের তার শত্রু, শত্রুর কাছে হার স্বীকার করলে চলবে? হারতে যে আরুষ জানে না,
মেহেরের মোবাইলে ঘণ্টি বাজল। রুহুল শেখ কল করেছেন। এর আগেও দুদিন কথা হয়েছে ওনার সাথে। ফোন রিসিভ করে সালাম দিল মেহের। ভালো মন্দ জিজ্ঞেস করল। আরুষের কথা জিজ্ঞেস করলে মেহের জানালো আরুষ জায়নামাজে বসে আছে। বর্ষর ধাক্কা খেলেন রুহুল শেখ। মনে হচ্ছে কানে ভুল শুনেছে। তবদা বনে রুহুল শেখ মেহেরকে জিজ্ঞেস করলেন, তুমি সত্যি বলছো মা? মেহের মৃদু হেসে প্রসন্ন কণ্ঠে বলে, জি আব্বু, সত্যি বলছি। রুহুল শেখের প্রাণ ভরে গেল মেহেরের মুখে আব্বু ডাক শুনে। যাক, অবশেষে মেয়েটা তাকে আপন করে নিতে পেরেছে। আরুষ তোমার সাথে খারাপ ব্যবহার করে? সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। বাবা কল করেছে বুঝে আরুষ ছো মেরে কেড়ে নেয় মোবাইল ফোন। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করে, যে আমার জীবন কয়লা করে দিয়েছে তাকে জিজ্ঞেস করছো কেমন আছে? আর আমি বন্যার পানিতে ভেসে আসছি। মেহের তো আছেই, তোমার ভালো থাকা নিয়ে কোনো চিন্তা নেই, জানি ও ভালোই রাখবে। না ভুল জানো, ও একটা ডাইনি, রাক্ষসী। আমার মুখে মরিচ গুঁড়া ঢেলেছে আজ জানো। স হ ব ত শেখাতে যা করার সে করবে। অনুমতি আমিই দিয়েছি। তাহলে বলে দাও ঠিকঠাকভাবে রোমান্স শিখতে। কবেই দাদু হয়ে যেতে। সব ওর দোষ। উদ্ধৃতি চিহ্ন। চুপ চুপ পপ। মুখে লাগাম টানো অসভ্য ছেলে, আর একটা কথা বলবে না। খ্যাপা সুরে, কটিবার বলবো, আলবাত বলবো। তুমি না বলো ওকে স্ত্রীর জায়গা দিতে, ওদিকে বেডি আমায় স্বামী নয় শত্রু ভাবে। যখন তখন আমার পিণ্ডি চটকায়। বাবা তুমি তোমার ছেলেকে ফিরে এসে জীবিত পাবা না। দেখবে ডাইনি রক্ত চুষে খেয়ে মেরে ফেলেছে। নাটকীয় সুরে, রুহুল শেখ বিরক্ত হয়ে ফোন কাটলেন। আর 2 মিনিট আরুষের প্যাচাল শুনলে কানের পোকাগুলো এবার মারা যেত। বাদরকে কিভাবে সভ্য করবে মেহের খোদা ভালো জানেন। এদিকে মেহের রাগে ফুঁসছে। আরুষের ভাষা জ্ঞানের শ্রী নেই, বড্ড বিশ্রী শোনায় এক একটা কথা। বাবাকে কেউ যাতা বলে, ছি হ হ, আমি আপনার মুখ সোলাই করব মি অমানুষ। আপনার থার্ড ক্লাস কথাবার্তা শুনে জাস্ট মরে যেতে ইচ্ছে করে। ধাক্কা দিতে হেল্প করতে পারি মেহেরজান। লজ্জা নেই? এত অপমান শুনেও মুখে খই ফোটে। বউয়ের কাছে আবার লজ্জা কিসের? দেখি কাছে আসো। মতলব কি? গায়ে পড়ে কথা বলছেন কেন? বিরক্তি নিয়ে। কঠিন মতলব আছে। বাবার একটা নাতিনাতনি লাগবে। বাজে কথা বলবেন না। উদ্ধৃতি চিহ্ন। বলবো না করে দেখাবো। মেহের সরে যেতে চাইলে খপ করে আঁকড়ে ধরে আরুষ তাকে। শয়তানি হাসি দিয়ে দাঁত কেলিয়ে বলে, এবার কি হবে? ভয় পাই না। তাই? শয়তানি হাসি দিয়ে, হ্যাঁ তাই। তাহলে ভালোই হলো। তুমি আমায় এন্টারটেইন করবে। বাড়ি থেকে বাইরে যেতে দাও না, নিজেও কাছে আসো না। মেয়ের নেশা কি তীব্র হয় জানো? যে একবার মেয়ের নেশায় পড়ে ছাড়তে পারে না। এই বলেন আপনি মেয়েদের সহ্য করতে পারেন না। মেয়েরা প্রতারকের জাত, তাহলে প্রয়োজন মেটাতে মেয়ে জাতকে কেন বেছে নেন? লজ্জা করে না? রুচিতে বাঁধে না? হাজার হাজার পুরুষের ছোঁয়া পতিতাকে স্পর্শ করতে বমি পায় না? ছিহহ ভাবলেই তো বমি পায়। আপনার পায় না? ঘৃণার সুরে কথাগুলো তেতো কণ্ঠে বলল মেহের। আরুষ তাতেও পাত্তাহীন, চিন্তহীন এবং লজ্জাহীন। বুক ফুলিয়ে বরং ভাব নিয়ে আরুষ জবাব দেয়, না পায় না, আমার আনন্দ পায়, খুশি লাগে। যে জাত আমার বাবাকে, আমাকে ফেলে চলে গেছে দেহের চাহিদা মেটাতে না পেরে। টাকার লোভ সামলাতে না পেরে আমি সেই জাতকে পায়ের তলায় পিষে আমি আনন্দ পাই। টাকা খুব মজার জিনিস, 2 পয়সার জন্য যখন নিজেকেও বিলিয়ে দিতে দ্বিধা করে না ওরা। আমি তখন অবাক হয়ে দেখি। বিশ্রী যন্ত্রণা দিয়ে মেরে ফেলার চেষ্টা করি। ওরা মরে না, শুধু টাকার লোভে সহ্য করে। তুই তাদের একজন না হয়েও তাদেরই মতন। লোভ, তোরও খুব লোভ। সম্পত্তি, প্রতিপত্তি এসব দেখে মাথা নষ্ট হয়ে গেছে, তাই আমায় স্বামী বানিয়ে আমার বাপকে ভুলিয়ে সব হাসিল করতে চাইছিস। আচ্ছা তা না হয় করিস। তার বিনিময়ে আমায় খুশি করবি না? আমি তোকে সহ্য করে যাই কেন জানিস না? তোকে ভোগ করার স্বার্থে, নয়তো তোর মতো ছোট লোকের বাচ্চাকে আরুষ নিজের ঘরে সাজিয়ে রাখে। প্রতিটি কথার বান বুক ছুঁয়ে বেরিয়ে গেল যেন। মেহেরের চোখ দুটো নয়ন নীরে টইটম্বুর। শুধু খসে পড়ার অপেক্ষা মাত্র। মুখের রং পাল্টে গেছে। ঘোলা দেখছে আরুষকে। তার উদ্দেশ্য আরুষকে শাস্তি দেওয়া। কই আরুষ কি শাস্তি পাচ্ছে? উল্টো পুড়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরুষের মতো অমানুষের সাথে কে থাকতে চায়? কি হয় টাকা দিয়ে যদি হাত ধরার মানুষটাই নোংরা হয়? আরুষের টাকা তো মেহের চায় না। কোনোদিন ওর সম্পদ প্রতিপত্তি ভোগ করতে চায় না, অথচ আরুষ কতই না দৃষ্টিতে তাকে প্রক্ষণ করে যায়,
তার সম্পর্কে ভাবে। যতটা খারাপ মেহেরের শত্রুও মেহেরকে ভাবে না। চোখের অধরে জামা মেঘ গাঢ় হয়েছে। যখন তখন নেমে আসবে বর্ষণ, কিন্তু কাঁদলে কি চলবে? আপনার সম্পত্তির আশা আমি মেহের করি না। একদিন আপনাকে ভুল প্রমাণ করে আমি ঠিকই চলে যাব। আমার দিকে তোলা প্রতিটা কথার তীর সেদিন আপনার বুক চিরে বেরিয়ে যাবে আরুশ শেখ। ততদিন পর্যন্ত যত যাই হোক আমাকে প্রতিহত করতে পারবেন না। আমার ধৈর্য সম্বন্ধে কোনো ধারণা আপনার নেই। তুই আমার থেকে কিছু নাই আশা করতে পারিস আমি তো করি। মেহের ব্যঙ্গাত্মক হেসে জবাব করে। দেহ, কিসের এত লালসা আপনার নারীদেহের প্রতি? আপনার জীবনে কি আছে বলতে পারবেন আমায়? না কোনো ভালো বন্ধু, না প্রেমিকা, না আপনজনকে। আপন বাবা নিজেই আপনার আচরণে দূরে সরে গেছে। একটা কুকুরের থেকেও নিম্নমানের জীবনযাপন করেন আপনি। অন্যের প্রতি না হোক নিজের উপর কি একটু দয়ামা হয় না? তোর জ্ঞান শুনতে আমি বাধ্য নই। বউ হয়ে ঘাড়ে চেপে বসে আছিস, আমার বাপের হোটেলে গান্ডেপিণ্ডে গিলছিস, তার দাম দিবি না? খামোশমি অমানুষ, খবরদার আমার দামোদর করবেন না। আমায় রাস্তার মেয়ে পেয়ে বসেন নি। রইল কথা ভাত কাপড়ের, এটা আমার অধিকার। কারো দয়ায় আমি বেঁচে নেই। জোরালো কণ্ঠে, তুইও আমার অধিকার। জানিস না স্বামীকে সুখী করতে হয়? সে কাজে তুই এতটুকু ভূমিকা রাখিস না। প্রয়োজন মনে করি না। মানুষের মতো মানুষ হলে স্যাটিসফাই ঠিকই করতাম। কোনো অমানুষকে খুশি করতে যখন তখন শুয়ে পড়তে পারবো না। আপনার মুখ দেখতে আমার ঘৃণা করে। ক্রোধে আরুষ সঙ্গে সঙ্গে মেহেরের বাহু চেপে ধরে। রাগে ফুলে উঠে চিৎকার করে, আমায় দেখতে এতই ঘৃণা লাগে তো চলে যা। তোকে ধরে রেখেছে কে? আমার জন্য মেয়ের অভাব হয় না। তোকে ছোঁয়ার জন্য আমি মরে যাচ্ছি না। বেহা। কথা শেষ হওয়ার আগেই জোরে ধাক্কা মারে মেহেরকে। মেহের ছিটকে গিয়ে পড়ে কাবাডের উপরে। কাবাডের কণা লেগে শাসা কেটে যায় কপালের একাংশ। আরুষ ফিরে দেখে না। মেহেরকে সেভাবেই ফেলে চলে যায়। যদি ফিরে চাইতো তবে অচল নিস্তেজ মেয়েটাকে দেখে হয়তো বুঝত সে জ্ঞান হারিয়েছে। কিন্তু না, অজানা পৈশাচিকতা গ্রাস করেছে মস্তিষ্ককে। ফলে সে আর ফিরে চাইল না, ভাবল না, অবচেতন মন খুনাক্ষরে জানতেও চাইল না মেয়েটা ঠিক আছে কিনা। তার কি এমন কঠিন হওয়া সাজে? স্বামী হওয়ার আগে সে কি একজন মানুষ নয়? কেন একফোঁটা মায়া সে দেখালো না মেহেরকে? তাকে জোর করে খাবার খাওয়ানো, মুখে মরিচ গুঁড়া ঢেলে দেওয়া তারই প্রতিশোধ বুঝি নিল আরুষ। এবার কি তার শান্তি হল? প্রতিশোধ নিতে পেরে আনন্দ পেল কঠিন হৃদয়। ক্লাবের অন্ধকার কোণের সোফায় বসে একের পর এক গ্লাস সাবার করছে আরুষ। মদ খাওয়া তার বহু পুরনো অভ্যাস, হবে প্রায় বছর 6,2190 দিনের লম্বা সময়ের ব্যবধানে মদ আরুষের শরীরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। হাফ বোতল এক চুমুকে শেষ করলেও নেশা ধরে না। একটার বেশি লাগে। পুরো একহাটা বোতল শেষ করে আরুষ দ্বিতীয় বোতল খোলে। খানিকক্ষণের মধ্যে বোতলের অর্ধেক হাপিস করে ফেলে। অবশেষে নেশা আয়ত্ত করতে সক্ষম হয় তাকে। মাথা বনবন ঘুরপাক খাচ্ছে, চারপাশটা কেমন ঘোলা ঘোলা। খারাপ লাগছে না। যন্ত্রণা ভুলিয়ে ফেলতেই মদের আশ্রয় নিয়েছিল আরুষ। এখন মনের আক্রোশ দূর করতেও সহায়তা নেয়। ক্ষতি কি যদি একপ্রহর নেশায় ডুবে জীবনের যাবতীয় যন্ত্রণা ভুলে থাকা যায়? মেহেরের জ্ঞান ফিরেছে একটু আগে। শরীরে যত্ন বিশেষ নেয় না, খাওয়া দাওয়ায় দায়সারা ভাব। শারীরিক দুর্বলতা ও মাথার চোট অনেকক্ষণ অজ্ঞান রেখেছিল তাকে। অবশেষে সার্ভেন্ট শিউলি আন্টি মেহেরের জ্ঞান ফেরায়। ডাক্তার ডেকে কপালে ব্যান্ডেজ করিয়ে যথাসম্ভব সর্বোচ্চ পরিমাণে সেবাযত্ন করেন। আপাতত মেহের কিছুটা ভালো। এখন কেমন লাগছে মা? ভালো। উদ্ধৃতি চিহ্ন। বরসাহেবকে আমি সবই বলবো। আরুষ বাবা আজ যা করল তা অন্যায় করেছে খুব। মেহের ধীরে সুস্থে জবাব দিল, না আন্টি, আমাদের মধ্যেই থাকুক এসব। উনি অসুস্থ, বাসার খবর জানিয়ে আর অস্থির করবেন না। এদিকটা আমি সামলাই। আরুষ বাবার মাথায় ঠিক নেই, যদিও তোমাকে বড় কোনো আঘাতে জখম করে ফেলে। আতঙ্কিত স্বরে, ভয় পাবেন না, আমার কিচ্ছু হবে না। মৃদু হেসে, আচ্ছা মঞ্জুর আঙ্কেল কোথায়? উনার উপর নজর রেখেছে তো? মঞ্জুর গেছেন আরুষের পেছনে পেছনে। পথে কোনো বিপদ হলে সবসময়ই ওকে চোখে চোখে রাখা হয়। টেলিফোন করেছিলাম, বলল ক্লাবে মদ গিলছে। শিউলি আন্টির শেষ কথায় রাজ্যের ঘেন্না বিরক্ত মেশানো ছিল। মেহের হঠাৎই আত্মঘাতী হয়ে গেল, ঘুরে ফিরে সেই এক ঘটনা। কেউ নিজ প্রচেষ্টায় ভালো হতে না চাইলে কি তাকে ভালো করা যায়? এই মানুষটাই আবার ওর স্বামী। নারীর মধ্যে নাকি জাদুর ক্ষমতা থাকে,
নারী কারো জীবন সাজাতে গোছাতে পারে, বিপরীতে ধ্বংসের কারণও হতে পারে। মেহের যে দুটোর একটাও পারে না, কেন পারে না? মনে জমা নীল বিষ দিয়ে পারে না তো আরুষকে চিরতরে শেষ করে ফেলতে। বাবা রূপী লোকটার কথা রাখতে তাকে ভালোর পথেও আনতে পারে না। প্রতিটি দিন সে হেরে হেরে যায়। উফার পারে না, আর না। মধ্যরাতে নেশায় বুতো অবস্থায় বাড়ি ফিরিয়ে আনা হয় আরুষকে। শরীর থেকে বিশ্রী গন্ধ ছাড়ছে। সুস্থ স্বাভাবিক মানুষ হলে এতক্ষণে নিশ্চিত অজ্ঞান হতো। বডিগার্ড মঞ্জুর এদিক থেকে শক্ত সামর্থ্য লোক। উনি অজ্ঞান হচ্ছেন না। মদের গন্ধ নেহাত সুগন্ধি না হলেও সহ্য করার ক্ষমতা তার হয়েছে। আরুষকে উনিই চোখে চোখে রাখেন। এরপরেও আরুষ ধুরন্ধর, চোখের ধুলো দিয়ে কোথায় যেন দুম করে হাওয়া হয়ে যায় মাঝে মধ্যে। আজও আরুষের গোপন ঘাঁটির সম্বন্ধে খোঁজ পাননি তিনি। কি করা হয় সেখানে কে জানে। কোথায় রাখব ছোট স্যারকে? টেলিফোন করে শিউলিকে জিজ্ঞেস করে মঞ্জুর। নিজ ঘরে রেখে আসার নির্দেশ দেন শিউলি। তদানুসারে তাই করা হল। নিয়ন্ত্রণহীন আরুষকে শুইয়ে দেওয়া হল বিছানায়। মেহের তখনও সজাগ, মেঝেতে জায়নামাজ বিছিয়ে কুরআন তিলাওয়াত করছে। পরনে সারা শরীর ঢাকা সাদা আলখাল্লার ন্যায় বিশাল সালাত হিজাব। বডিগার্ড মঞ্জুর অবাক হয়ে তাকিয়ে মেহেরের গুনগুন ধ্বনিতে করা তিলাওয়াত শোনার চেষ্টা করে। কি অপূর্ব কণ্ঠ! সারাঘর অদ্ভুত নূরে ছেয়ে আছে যেন। আন্দোলিত হচ্ছে সুমিষ্ট সুর। মেহেরকেও দেখতে সাফেদ পরীর মতো দেখাচ্ছে। মঞ্জুর স্থির হয়ে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শোনে, দেখে অতঃপর চলে যায়। মালিকের স্ত্রীকে এত সময় ব্যাপী লক্ষ্য করা তার জন্য চরম আস্পর্ধার। কেউ তো জানবে না মেহেরকে তিনি তার মেয়েতুল্য দৃষ্টিতে দেখেন, মেহেরের পবিত্রতায় আশ্চর্য হয়েই দেখেন। তিলাওয়াত শেষে প্রথমে দরজা আটকাল মেহের। আরুষের গায়ে খানিক সুগন্ধি গোলাপজল ছেটাল। ঘরেও রুম স্প্রে ছেড়ে বাজে গন্ধ তাড়িয়ে আরুষের কাছে গেল সে। পা থেকে জুতো জোড়া খুলে দিয়ে ঘুম থেকে তুলতে ডাকতে থাকল। ইতিমধ্যে গভীর ঘুমে তলিয়ে গেছে আরুষ। কোনো সাড়াশব্দ নেই। ফসফস করে নিঃশ্বাস ফেলে গায়ের সম্পূর্ণ জোর খাটিয়ে আরুষকে টেনে তোলার চেষ্টা করছে মেহের। আরুষের দানবের ন্যায় শরীর টেনে তোলার সামর্থ্য মেয়েটার নেই। অতএব চেষ্টা করা বৃথা। মেহের বিছানার ধার ঘেঁষে বসে কি যেন ভাবে কিছুক্ষণ, অতঃপর আরুষের উপর খানিকটা ঝুঁকে তীরের মতো তীক্ষ্ণ নাকে সুরসুরি দিয়ে তন্দ্রা ভঙ্গের প্রয়াস করল। কিন্তু এতে যে মেহের নিজেই বেকায়দায় পড়বে তা সে জানত না। আরুষ নড়েছে উঠে মেহেরকে জড়িয়ে ধরে আবার ঘুমে তলিয়ে গেল। এমন করে জড়িয়ে ধরায় মেয়েটা প্রায় হকচকিয়ে উঠল। জোরজবরদস্তি করল খুব, না সরানো যাচ্ছে না ব্যাটাকে। খবিশ লোককে কি ঘুমের মধ্যেও মেয়ের নেশা ধরে? যত্ত সব বেদ্যপের কর্মকাণ্ড। ব্যাটা মরেও না। রাগে বিড়বিড় করতে করতে আরুষের গায়ে ভীষণ জোরে দুটো চিমটি কাটল মেহের। আরুষের ঘুম কাটল সঙ্গে সঙ্গেই, কিন্তু নেশায় ঠিকভাবে তাকাতে পারল না। অগত্যা মেহেরকে ছেড়ে দিয়ে চোখ বুজে এপাশ ওপাশ করল। মুখ বিকৃত করে নিজের বিরক্তি প্রকাশ করল। মাথা ঝিম ধরে রয়েছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। গরমে শরীর ঘেমে নিয়ে একাকার। নেশা ছেড়ে গেলে সাধারণত এমনটা লাগে আরুষের। এসি থাকতে ঘরে গুমট গরম কেন? এতেও আবার অসহ্য মেয়ের কারসাজি নেই তো? আরুষ চোখ খুলে এসির রিমোট খুঁজতে খুঁজতে বলল, এসির রিমোট কই? পাওয়ার বাড়াও, আমার গরম লাগছে। মেহের চুপিসারে ঘরের কাজ খুলে দেয়। গম্ভীর স্বরে বলে, শান্ত হন, কিছুক্ষণের মধ্যে ঘর ঠান্ডা হয়ে যাবে। আমার সাথে ফাজলামো না করে রিমোট দাও। প্যাচাল ভালো লাগছে না। এসি ছাড়া থাকার অভ্যাস করে নিন। কবরে এসি পাবেন না। পৃথিবীর এতটুকু উত্তাপ যদি সহ্য না হয়, এত এত পাপ করে কবরের উত্তাপ কি করে সহ্য করবেন? তাই বলছি অভ্যাস করে নিন। উদ্ধৃতি চিহ্ন। তুই কি মাদার তেরেসা নাকি? এত জ্ঞান দিস কেন সারাদিন? মেজাজ ভালো নেই, আমাকে আর রাগাস না। প্যাচাল ছুটিয়ে দিতে আমি জানি। উদ্ধৃতি চিহ্ন। আরসের কথার কোন প্রত্যুত্তর না করে মেহের নিজ থেকে বলে, উঠুন, উঠে গোসল করে নিন। শরীর থেকে দুর্গন্ধ আসছে। বিরক্তিতে সারা শরীর রি রি করে জ্বলে ওঠে আরুষের। উঠতে বসতে মেহের অখাদ্য জ্ঞান বাড়ছে। কে শুনতে চায় ওর থেকে ফ্রিতে জ্ঞান? একটা প্যাচাল না করে জ্ঞানসভা খুলে বসলেই পারে। সুন্দর কামাই হতো। শোনো মেয়ে, শেষবার ওয়ার্ন করছি, আমায় খেপিও না। এমন অবস্থা করব কথা বলার শক্তি থাকবে না। আপনি এই এক রেডিও কয়দিন শোনাবেন? আগেই বলেছি আমি আপনাকে ভয় পাই না। উদ্ধৃতি চিহ্ন। আরুষ উঠে গিয়ে মেহেরকে খপ করে চেপে ধরে বিছানায় নিয়ে আসে। তিক্ত চাহনিতে তাকিয়ে থাকে মেয়েটার পানে। মদের দুর্গন্ধে নাড়ি পচে গলে যাওয়ার জোগাড় মেহেরের। যে মেয়েটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তার নাকে কি মদের ঘ্রাণ সইবে?
চোখমুখ খিচে ধরে মেহের ধিক্কারের সুরে প্রশ্ন ছুড়ে। ক্লাবে আজ মেয়ে পাননি? শরীরের খিদে মেটানোর আমি ছাড়া আর কেউ নেই? যাকে অসহ্য লাগে তাকে স্পর্শ করতে আপনার হাত কাঁপে না? নাকি ক হয়েই জন্মেছিলেন? উদ্ধৃতি চিহ্ন। আরুষ কোণে জবাব না দিয়ে মেহেরের গলায় মুখ ডোবায়। কোনো এক অজানা কারণে তার মনে হচ্ছে মেহেরের কাছে থাকলে মনের সকল অস্বস্তি, খিটখিটে ভাব কেটে যাবে। মন ভালো হবে। আর যাই হোক, সে তো মেহেরকে একরত্তি ঘেন্না করে না, আবার ভালোবাসে না। কিন্তু কোথায় যেন এক সুপ্ত আকর্ষণ মেহেরের দিকে তাকে খুব করে টানে। মেয়েটাকে ছোঁয়ার লোভ জন্মে মনে। মেহেরের মাঝে কোন নেশা আছে জানে না আরুষ। শুধু জানে মেহেরকে ওর প্রয়োজন, ভীষণ প্রয়োজন। একটুখানি শান্তি এই মেয়েটা ছাড়া পৃথিবীর কেউ আর দিতে পারে না, পারবে না। মেহেরের শরীর থেকে আসা মেয়েলি সোঘ্রাণ আরুষকে ফেলে দিল কোনো একঘরে। উন্মাদের মতো আচরণ করতে থাকল সে। ঠোঁট ডুবিয়ে অসংখ্যবার স্লাইড করতে থাকল ধবধবে সাদা গলায়। এদিকে দুর্গন্ধে, অস্বস্তিতে রুহু বেরিয়ে আসতে চাইছে মেয়েটার। এক্ষুনি অজ্ঞান হলে বোধহয় আরাম হতো, মুক্তি পেত পৈশাচিক যন্ত্রণা থেকে। পৃথিবীতে নিশ্চিতভাবে কতজনের স্বামী মদ খেয়ে এসে বউকে অত্যাচার করে তার একখানা লিস্টি মেহেরকে কেউ যদি এনে দিত, সে প্রত্যেকটা নরপিশাচকে খুন করে ফেলত। আরুষকে মাঝে মাঝে মেরে ফেলতে ইচ্ছে করলেও রুহুল শেখের মুখটা মনে পড়লে মেহের থমকে যায়। ওই করুণ চাহনিতে কতই না ব্যথা, কত আফসোস। শুধুমাত্র রুহুল শেখের জন্যই মেহের আরুষকে সহ্য করে যাচ্ছে। ও দেখতে চায় আরুষ আর কতদূর হাঁটতে পারে, সে পথের পরিসীমা কতখানি। এরপর কোনো কঠিন সিদ্ধান্ত তাকে নিতে হবে। খুন না হোক, আরুষকে গুরুতর কোনো সাজা দিবে। যে সাজা পেয়ে আরুষের বুক কাঁপবে, কষ্টে শরীর শীতল হয়ে আসবে, হৃদয় কাতরাবে। একদিন না একদিন স্বামী নামের পিচাসকে সে করুণ শাস্তি দিবেই। মেহেরের ভাবনার মাঝে আরুষের নেশা প্রখর হয়েছে। ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অবস্থা বেগতিক, কিন্তু এই মুহূর্তে কি করবে মাথায় খেলছে না। অনেক ভাবার চেষ্টা করার পরে মেহেরের মাথায় সামান্য বুদ্ধি এলো। আচমকা আরুষকে জড়িয়ে ধরে নরম আচরণ প্রদর্শন করল। ফলস্বরূপ নেশাগ্রস্ত আরুষের হাতের বাঁধন ঢিলে হওয়ার সাথে সাথে চুমুর গতি বাড়ল। অস্থির চাহনি ফেলে লাল লাল দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরের চোখে। এক মুহূর্তের জন্য মেহেরের বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল সেই নেশাক্ত চাহনির কবলে পড়ে। শরীর অবশ হয়ে এলো যেন, হৃৎস্পন্দনও থেমে গেল। কি অনুভূতি হলো মেহের জানে না। কোনো মোহ যেন মেয়েটাকে হিপনোটিজ করে ফেলেছে। আরুষের ঠোঁটজোড়া মেহেরের ঠোঁট স্পর্শ করতেই কেঁপে উঠল সারা শরীর। ঘোরের সাথে অন্যরকম কিছু মিশে গেল। চোখ বুজে স্থির হয়ে শুয়ে রইল কাঠপুতুলের ন্যায়। মেহেরের হুট করে স্তব্ধ হয়ে যাওয়া আচরণ ঘরের দেওয়ালগুলোকেও ভাবিয়ে তুলল। সে কি আরুষের স্পর্শ উপভোগ করছে? চুম্বন করতে করতে মেহরের ঠোঁটে আচমকাই কামড় বসিয়ে দিল আরুষ। এক ঝটকায় হুঁশ ফিরে এলো ওর। শরীরের ব্যাপক শক্তি খাটিয়ে আরুষকে ধাক্কা দিলে আরুষ ছিটকে যায় কয়েক হাত। মেহের বিদ্যুৎ গতিতে উঠে বসে এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁট চেপে ধরে। লজ্জায়, ঘেন্নায় নিজেকে হঠাৎ করে নিজের নিকট অত্যন্ত সস্তা মনে হচ্ছে। কেন তখন আরুষকে বাধা দিল না? এমন তো হওয়ার করা ছিল না। ছি হহ, কি মেহেরের থেকে আশা করা যায়? আরুষ আয়েসি ভঙ্গিতে বসল। মেহেরের পানে তাকিয়ে কুটিল হেসে কটাক্ষ করে বলল, আমার বেড পার্টনার হতে চায় না এমন মেয়ে এই দেশে নেই। মেনে নিচ্ছ তো? তুমিও আমায় কামনা করো, বাকিদের মতো তুমিও নিজেকে বিলিয়ে দিচ্ছ আমার পায়ের তলায়। খুব অপমানিত হয় মেহেরের পরমাত্মা। নিজ মনের কাছ থেকে প্রতারিত হয়ে আত্মঘাতী হয়ে পড়ে থমথমে মুখে মেঝের দিকে তাকিয়ে থাকে। আরুষ অবজ্ঞা করে জোরে জোরে হেসে আরও বলল, কাম হেয়ার, আর নাটক করো না, কাছে আসো। আই উইল স্যাটিসফাই ইউর সেক্সুয়ালিশন। ট্রাস্ট মি, ইউ উইল এনজয়। মেহেরের শরীর জ্বলে উঠে আরুষকে কুপ্রস্তাবে। কুপ্রস্তাব বলার কারণ তাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকের চেয়েও অস্বাভাবিক। সাপে নেউলে সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে অন্য কিছু টানা হলে তা অবশ্যই কুপ্রস্তাব। রাগে লাল হয়ে যায় মেহেরের হলদেটে নাক। সাপের মতো ফোসফোস করে নিঃশ্বাস টেনে মেহের সোজাসুজি আরুষের কলার টেনে ধরল। শক্ত গলায় বলল, গোসল করে ফেলুন, আমাকে নিয়ে একটা বাজে কথা বলবেন না খবরদার। জিভ টেনে ছিঁড়ে ফেলব, রাগ আমার কম নেই। চিৎকার করে। ঘরের আবদ্ধ গণ্ডিতে যে কোনো শব্দই দ্বিগুণ হারে শোনায়, সুতরাং অন্যথা না হয়ে মেহেরের চিৎকার বিকটরূপ ধারণ করে গর্জে উঠল গোটা ঘরময়। এতেই মেহের থামল না, দাঁড়াল আরুষের কাছাকাছি। চোখে চোখ রেখে হিংস্র বাঘিনীর মতো বলল,
আমার চরিত্র নিয়ে কথা বললে আপনার মুখ আস্ত থাকবে না আরুশ শেখ। আর রইল কথা সেক্সুয়ালিশন, যে চেহারাকে আমি ঘেন্না করি তার স্পর্শ আমার কাছে বিষ সমান। আপনি ভাবলেন কিভাবে আপনার কাছে যাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। সারাক্ষণ অপমান করি গায়ে লাগে না, ডিভোর্স দিয়েছি তবু একঘরে আমার সাথে বাসর মানাচ্ছ। আর এখন আসছো নিজেকে ডিসেন্ট মাদার তেরেসা দাবি করতে? এতটুকু ঘটে এত নাটক কিভাবে সাজাও? আমার এবসেন্সে রিহার্সাল করো নাকি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন বিয়ের আসরে সই করিয়ে নিলেই ডিভোর্স হয়ে যায় না। ইসলামী শরীয়ত অনুযায়ী ৩ মাস ১৩ দিন আলাদা থেকে মুখোমুখি অবস্থায় তালাক করতে হয়। আইনে গেলেও ঘটনা এক। ৬ মাস আলাদা থাকার পরই ডিভোর্সের রায় বের হয়। মুখে শুধু হুমকি দিলেই হয়ে যায় না, আপনার গভীর মস্তিষ্ক সেসব বুঝবে না। মেহেরজান, ইউ আর লুকিং টু মাচ অ্যাট্রাকটিভ নাও। হোয়াট শুড আই ডু? নেশা কাতর স্বরে মেহেরের পিঞ্চ করে বলা কথাগুলি তোয়াক্কাই করল না ছেলেটা, উল্টো মুখ থেকে এমন একখানা বেফাস কথা বের করে বসল তাতে মেহের পুরোই তাজ্জব বনে গেছে। এটা মানুষ না পাজামা। কান দিয়ে গরম ধোয়া বেরুচ্ছে মেহেরের। সোজা হয়ে বসে থাকা দায়। রাগে মাথা ঘুরছে। এলোপাতাড়ি ঘুষি মেরে উড়িয়ে দিতে ইচ্ছে করছে আরুষ নামক জঞ্জালটাকে। শালার সবসময় লুচ্চামি। দুনিয়ার সব মেয়েকেই তার অ্যাট্রাকটিভ লাগে, অসহ্য। রাগে ফুঁসতে ফুঁসতে মেহের আরুষের কলার টেনে ধরে নিয়ে যায় বাথরুমে। অতঃপর শাওয়ার ছেড়ে ভিজিয়ে দেয় সঙ্গে সঙ্গে। আরুষ এতে অবাক হয় না তেমন একটা, অনুমান করেছিল মেহের এমন কিছুই করবে। ততক্ষণে মেয়েটার ফর্সা মুখে রাগের লালাভ আভা দেখা দিয়েছে। চেহারাটা আস্ত যেন এক ফুটন্ত রক্ত জবা। কি অপরূপ দেখতে মেয়েটা। কোথাও বাড়তি সৌন্দর্যের পরশ নেই আবার কমও নেই। একাধারে মেহেরকে দেখে যাচ্ছে আরুষ। এর আগে কখনো মেহেরকে এত মনোযোগ সহিত দেখা হয়নি, একেবারে হয়নি তাও নয়। প্রথম যেদিন শাড়ি পরে রেস্ট হাউজে গিয়েছিল মেহের সেদিন খুব মনোযোগে দেখেছিল তাকে। এরপর আজ মেহেরকে সে যত গভীরে ছুঁয়েছে তত গভীরে ওকে নিয়ে কেউ কল্পনাও করেনি। অথচ এই মেয়েটাকে আরুষ আজ অবধি চোখ ভরে দেখেনি, মুগ্ধ হওয়ার চেষ্টা করেনি। কেন? মেহেরকে সেই প্রথম দিনই মন ভরে দেখে ওর অবয়ব মুখস্থ করে ফেলা কি আরুষের কর্তব্য ছিল না? অসম চিন্তা নাকি ঘোর জানা নেই, স্বাভাবিক থাকতে থাকতে অস্বাভাবিক মাদকতা গ্রাস করল আরুষকে। শরীরী চাহিদা থেকে নয়, সত্যিকারের মাদকতা, যা আসে সরাসরি মস্তিষ্ক থেকে, মন থেকেও নয়। আরুষ মনে করে গায়ের রঙের চেয়ে ১০০০ গুণ পোড়া দগদগে কালো ওর মনটা। যে মন জীবিত নেই সেই মনে অনুভূতি আসার রাস্তা কই? আরুষকে চালনা করে নিরেট মস্তিষ্ক। নিজের ব্রেইনকে সবচেয়ে বেশি বিশ্বাস করে সে। মনে করে ব্রেইন সর্বদা ঠিক দিকে নিয়ে যাবে তাকে। আজ এক্ষুনি আরুষের কি হলো তা সে জানে না। এই যে এমন থমকে গেল সেই নারীতে যাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রতিদিন এমনকি কয়েক ঘণ্টা আগেও। সে নারীর অগ্নিমূর্তি আকস্মিক এক প্রহর নেশায় ফেলে দিয়েছে তার ঠাউর কি আরুষের সজাগ মস্তিষ্ক করতে পারছে? নাকি সেসবের খোঁজ রাখতে দিচ্ছে না নিজ খেয়াল? কে জানে এর উত্তর কি? রক্তজবার মুখপানে চাইতে চাইতে দৃষ্টি স্পর্শ করল মেহেরের জ্বলন্ত চোখ। এক সমুদ্র আগ্নেয়গিরির ঢেউ খেলা করছে ওই নয়নে। কি ভীষণ ঘৃণাধরা চাহনি মেহেরের। আহ! বুকটা কেমন ছ্যাতো করে উঠল আরুষের সেই সাথে চিনচিনে ব্যথা। দমটাও বুঝি আটকে গেল। শরীর হিম করে দিল মেহেরের ঘৃণা চাহনি। এই চোখজোড়া আরুষের পরিচিত। রোজ একবার করে ঘৃণা চাহনির শিকার হয় সে, হয়ে আসছে। যেদিন প্রথম মেহেরের সাথে সংঘর্ষ হল ভার্সিটিতে, হুবহু ও ঝলসে দেওয়া দৃষ্টিতে তাকিয়েছিল মেহের। কেন এভাবে তাকায় মেয়েটা? কবিরা যে বলে নারী মমতাময়ী, মায়াবতী। একজন নারী হয়েও মেহেরের দৃষ্টিতে আগুন কেন থাকবে? মেয়েটা কি জানে ওই আগুন চাহনি দেখে আরুষের বুকে ব্যথা করে, চাপা ভয় কলিজাটা কামড়ে ধরে। আরও ভাবতে পারল না আরুষ, ভাবলও না আর। মাঝরাতের ট্রাঙ্কের পানি বরফ শীতল। শীতল পানির এক একটা ফোঁটা যেন আকাশ থেকে ঝরা শিলাবৃষ্টির ন্যায় আছড়ে পড়ছে গায়ে। শরীর এখন আগেও চেয়েও হিমশীতল, প্রকম্পনশীল। আরুষ কাঠ পুতুলের ন্যায় এগিয়ে গেল মেহেরের দিকে, কাছে গিয়ে দাঁড়াল মাত্র। শীত শীত করলেও উষ্ণ মেহেরকে স্পর্শ করার সাহস করল না। যদি পুড়িয়ে তৈরি ভস্ম করে দেয় তাকে। বিভ্রান্তির বিষয় এই যে মেহেরের দৃষ্টি থেকে এখনও অবধি চোখ ফিরাতে পারেনি আরুষ, কেন পারেনি তার ব্যাখ্যা অজানা। কিন্তু জানা যাচ্ছে না আরুষ চোখ ফেরাতে পারছে না নাকি চাইছে না। আরেকটু গা ঘেঁষে দাঁড়িয়ে গেল সে মেহেরের। তাতেও মেহেরের এক ফোঁটা হেলদোল দেখা গেল না। সে শুধু তাকিয়েই রয়েছে,
ভালোবেসে মানুষ বোধ হয় চোখে চোখ রেখে এতটা সময় কাটিয়ে দিতে পারে না যতটা প্রহর ঘৃণা করে কাটিয়ে দিচ্ছে মেয়েটা। একথা আশ্চর্য বৈকি অগ্নিমূর্তি মেহেরের চাহনির কোনো পরিবর্তন হয়নি। পলক ফেলেনি সে, হয়তো পলক ফেললে দৃষ্টির আগুন নিভে যাবার ভয় আছে। মেহেরের চোখ বেয়ে খারি অশ্রু গড়াচ্ছে যদিও তা সামান্য সই। কিন্তু আরুষের মনে হচ্ছে এই জল জ্বলন্ত আগুনেরই ভেজা ছাই। তোমার আগুন চোখে তাকিয়ে প্রথম দেখেছিলাম নিজের সর্বনাশ। তুমি কাছে আসায় আমি পেয়েছিলাম আমার ধ্বংসের পূর্বাভাস। মেহেরের মুখোমুখি অবিশ্রান্তভাবে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে আরুষ স্বীকারোক্তি দেয়। মেহেরের মাঝে কোনরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। আরুষ অস্থির কণ্ঠে প্রশ্ন করে, আমায় ধ্বংস করতেই কি বারবার কাছে আসো মেহেরজান? একসাথে এত ঘেন্না আমি কোনোদিন দেখিনি। একগাল তাচ্ছিল্যের হাসি দিল মেহের। অপলক তাকিয়ে থেকেই প্রত্যুত্তর করল, ঘেন্না বাদে কোনো নেতিবাচক অনুভূতি পাওয়ার যোগ্যতা কি আপনার আছে? আপনার সম্মান আছে, ইজ্জত আছে, চরিত্র আছে, প্রিয়জন আছে, কি আছে আপনার যার দরুন আপনাকে ঘৃণা না করে ভালোবাসা যায়? আরুষের হঠাৎ কি হলো কে জানে। মেহেরের শক্ত কথাটি শুনে তার চোখে জল এলো। এই প্রথম আরুষের চোখে পানি দেখে থমকে গেল মেহের নিজেও। আমরা যা ভাবি তার খুব বেশি ব্যতিক্রম ঘটনা ঘটে গেলে মস্তিষ্ক চট করে মানতে পারে না। হতভম্ব হয়ে ভরকে যায়। কিছু ভাবতে যেমন পারে না ফলাফল স্বরূপ যাবতীয় কার্যাদিও বন্ধ করে দেয়। এমনই কয়েক গ্রাম ভোটা মস্তিষ্কের ওজন বয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে থাকল মেয়েটা। না একটু ভাবতে হবে, স্থবির হতে হবে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। একগাল তাচ্ছিল্যের হাসি দিল মেহের। অপলক তাকিয়ে থেকেই প্রত্যুত্তর করল, ঘেন্না বাদে কোনো নেতিবাচক অনুভূতি পাওয়ার যোগ্যতা কি আপনার আছে? আপনার সম্মান আছে, ইজ্জত আছে, চরিত্র আছে, প্রিয়জন আছে, কি আছে আপনার যার দরুন আপনাকে ঘৃণা না করে ভালোবাসা যায়? আরুষের হঠাৎ কি হলো কে জানে। মেহেরের শক্ত কথাটি শুনে তার চোখে জল এলো। এই প্রথম আরুষের চোখে পানি দেখে থমকে গেল মেহের নিজেও। আমরা যা ভাবি তার খুব বেশি ব্যতিক্রম ঘটনা ঘটে গেলে মস্তিষ্ক চট করে মানতে পারে না। হতভম্ব হয়ে ভরকে যায়। কিছু ভাবতে যেমন পারে না ফলাফল স্বরূপ যাবতীয় কার্যাদিও বন্ধ করে দেয় আপনা আপনি। এমনই কয়েক গ্রাম ভোতা মস্তিষ্কের ওজন বয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে থাকল মেয়েটা। না একটু ভাবতে হবে, স্থবির হতে হবে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। কয়েক সেকেন্ড গড়ালো এভাবেই। আরুষ ঠোঁট ফুলিয়ে কাঁদছে। ঝাঁকড়া চুলের মধ্য দিয়ে বেয়ে বেয়ে পড়ছে পানি। তাতে কিন্তু চোখের পানি আড়াল হওয়ার জোগাড় নেই। আরুষের গাল যে নয়ন নীরে ভিজে উঠেছে সে দৃশ্য স্বচ্ছ, স্পষ্ট। মেহেরের কেন যেন আরুষের আচরণ সুবিধার ঠেকছে না। এগিয়ে গিয়ে আরুষের গাল স্পর্শ করতেই আতকে উঠল। আগুন গরম তাপে পুড়ে যাচ্ছে আরুষের শরীর। কিন্তু আরুষের জ্বর এলো কখন? একটু আগে কি সে সুস্থ স্বাভাবিক ছিল না? এই জন্য কি আরুষ এতক্ষণ ভুলভাল বলছিল? আরুষের পরনের শার্ট পুরোটাই ভিজে চুপসে গেছে। ভিজেই যেহেতু গেছে সেহেতু গোসল সম্পূর্ণ করা শ্রেয়। তাই গায়ের শার্ট খুলে দিয়ে গোসল করিয়ে দিল মেহের। ঠান্ডায় তখন ঠকঠক করে কাঁপছে আরুষ। মুখ চোখ কালো থেকে কালো তর হয়েছে। দ্রুত আরুষকে গোসল করিয়ে বিছানায় এনে বসানো হলো। কনকনে ঠান্ডায় কমফোর্ট টেনে ধরেছে ছেলেটা। শরীরের পাশাপাশি কালো ঠোঁটজোড়াও মৃদুমন্দ কাঁপছে। মেহের দেরি না করে আরুষের চুলগুলো মুছে দিল পরম যত্নে, অতঃপর ঔষধ খাইতে শুইয়ে দিয়ে বিছানার শিয়রে বসল। ঘড়ির কাঁটা রাত দুটোর গণ্ডি ছুঁয়েছে। ঘুম ঘুম পাচ্ছে মেয়েটার কিন্তু আরুষকে এই অবস্থায় একা ফেলে ঘুমানোও মানুষের মতো কাজ হবে না। ক্লান্তি নিয়েই বিছানায় বসে রইল মেহের। কত প্রহর কাটল কে জানে। আরুষ গরম শরীর নিয়েই উঠে এলো মেহেরের কাছে। হাত বাড়িয়ে আঁকড়ে ধরল মেহেরকে। মেহের হতভম্বের মতো দেখে গেল কেবল, প্রতিক্রিয়া করতে ভুলতে বসল। মেহেরকে বাহু শিকলে জড়িয়ে রেখে আরুষ শুয়ে পড়ল আবারও। শরীরে ভীষণ উত্তাপ, মেহেরের গায়ে সে তাপ থেকেছে, মোলায়েম চামড়া পুড়ে যাচ্ছে। গরমে অস্থির লাগছে, জ্বরের বিদঘুটে গন্ধে অসহ্য ঢেকছে সবকিছু। তবুও মেহের সামান্যতম নড়ল না, কেবলই মনুষ্যত্বের খাতিরে কিনা কে জানে, স্বেচ্ছায় আরুষকে জড়িয়ে ধরে চোখ বুজে থাকল মেয়েটা। মিথ্যা না বলে সত্য বললে মোহচ্যুতি সামনে আসবে। মোহের কবলে পড়ে রাগ ঘৃণা উড়ে গিয়ে উদয় হয়েছে অপার্থিব মায়ার। খরস্রোতা হৃদয়ে সৃষ্টি হয়েছে অথৈ মায়ার কলরব। স্থবির হয়ে গিয়েছে মন। থাকুক না একটু জড়িয়ে সে তো পর নয়। উহু পর যে সে নয়। বিধাতার লিখনে লেখা বর্তমান, মেহেরের সম্বল সে। খারাপ বলেই কি অস্বীকার করা যায় এই সত্য? অস্বীকার করা গেলে মন্দ হতো না,
গুমরে গুমরে মেহের প্রতি সেকেন্ডে মরত না। তার যে খুব কষ্ট হয় তার নামের পুরুষটিকে পর নারীর সঙ্গে দেখতে, বিশ্রী গালাগালি তার মুখে উচ্চারিত হতে শুনতে, মধ্যরাতে মদ্যপান অবস্থায় ফিরে পেতে। সবচেয়ে বেশি কষ্ট হয় অন্যের চোখে আরুষের প্রতি ভাষা ঘেন্না দেখে। লোকের ওই চাহনি যে কাটার মতো বিধে মেহেরের বুকে জ্বালাপোড়া করে, এই মানুষটা যে তার স্বামী। কষ্ট হওয়াই কি স্বাভাবিক নয়? খোদা আমাদের সাথে কখনোই অন্যায় করেন না, সেটাই করেন যা আমাদের জন্য শ্রেষ্ঠ। কিন্তু আরুষকে দেখলে মেহেরের পৃথিবী ভেঙেচুরে আসে। এই আরুষ বুঝি তার শ্রেষ্ঠ ভাগ্যলিখন। তবে কেন মেহেরকে পুড়িয়ে বিধ্বস্ত করে বারংবার? রাত 2টো, থানার ডিউটি শেষ করে ফিরেছে মাত্র আবির। ঘরে প্রবেশ করে ক্লান্ত, ঘর্মাক্ত শরীর বিছানায় এলিয়ে দিল সে। বসের কথায় আজ শহরের বাইরে যেতে হয়েছিল বলে ফিরতে এত রাত হল। বাসার সকলে ঘুমিয়ে গিয়েছে, ঘরের দেওয়ালগুলোও বোধহয় ঘুমে কাদা। মিনিট কয়েক বিশ্রাম নিয়ে গোসল সারে সে আয়নায় দাঁড়িয়ে শরীর মুছতে গিয়ে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে যায় আবিরের। বছর 2 আগের কথা। গ্রীষ্মের কাক ফাটা রৌদ্রদুপুরে ডিউটি শেষ করেই বাথরুমে ঢোকে তাড়াহুড়ো করে আবির। সাথে ছিল শুধু টাওয়াল। গোসল করে বেরিয়ে দরজা লক করতে ভুলে গিয়েছিল। কোমরে একখানা টাওয়াল পেঁচিয়ে চুল ঝাড়ছিল। এমন সময় বিরিয়ানির প্লেট হাতে ঘরে প্রবেশ করে মেহের। তাকে খালি গায়ে দেখে ভয়ে জোরেশোরে চিৎকার করে ফেলে, আরেকটা চিৎকার দিতে মুখ খুলতে যাবে মেহের, তার আগেই আবির ওর মুখ চেপে ধরে। ঘটনায় মেহের একটু অপ্রস্তুত হয়েছিল বটে, কিন্তু সেদিন প্রথম মেহেরের একটু কাছে আসা হয়েছিল আবিরের। প্রথম একটা মেয়ের কাছে এসে অন্যরকম শিহরণ ধরা দিয়েছিল শরীরে। ওই অনুভূতি ভোলার নয়। এই যে এখন সে ভাবছে তাতেও শরীরের লোককূপ শিউরে উঠছে। সময়টা বড্ড ভালো ছিল। কেন সেখানে থেমে গেল না? কে জানত ওই ছেলেটা কালবৈশাখী ঝড় হয়ে এসে জীবনকে এলোমেলো করে রেখে যাবে। জানলে তো মেহেরকে তার করে নিত, দেরি করত না, একটুও দেরি করত না। চোখটা ঘোলা হয়ে আসলো আবিরের। কান্না পাচ্ছে, ক্ষোভ হচ্ছে, রাগে অভিমানে হপ্তা পেরিয়ে গেছে, কল করেনি মেহেরকে। আবিরের প্রশ্ন একটাই, কেন মেহের জানোয়ারটার সাথে সংসার পেতে বসে আছে? কিসের দায় পড়েছে? প্রতিশোধ কি অন্য উপায়ে নেওয়া যেত না? বউ হয়ে বসে আছে, মেয়েটা কেন হঠাৎ করে জেদি হয়ে উঠল? ভালো লাগে ওর বাজে ছেলেটার সাথে থাকতে। ওরা কি একঘরে ঘুড়িময়? আচ্ছা, কতদিন তো হলো মেহেরকে ওই ছেলেটা স্পর্শ করে? মেহের কি স্বামী বলে স্বীকার করে নিয়েছে? শরীর কেঁপে উঠল আবিরের। হৃৎপিণ্ড কামড়ে ধরেছে কি যেন। উফফো, ব্যথা করছে ভীষণ, সঙ্গে জলেও যাচ্ছে। আবির বুকে হাত দিয়ে বসে পড়ে বিছানার গা ঘেঁষে। চোখ দুটো ছলছল করছে, যে কোনো মুহূর্তে খসে পড়বে মূল্যবান অশ্রু। মূল্যবান বলা কারণেই পুরুষ লোক দেখিয়ে কাঁদে না। কোনো রূপ সিম্প্যাথি ছাড়া গোপনে যে অশ্রু ঝরায় তাকে মূল্যবান মহামূল্যবান বললেই বা ক্ষতি কি? আচ্ছা, ভালোবাসে কেন মানুষ? ভালোবাসা কি সুখ দেয়? ভালোবেসে শুধুই দুঃখ দেখেছে আবির। হৃদয় পুড়েছে, ঠোঁটে এসে থেমে গেছে, ভালোবাসি, স্বীকারোক্তি। ভালোবাসার কথা স্বীকার করার পর মেহের যদি উপেক্ষা করত তাতেও এত বেশি কষ্ট হতো না যত কষ্ট হয় ভালোবাসি বলতে না পেরে। আজীবন এই আফসোস বয়ে বেড়াতে হবে তাকে। ভালো কেন বাসল সে? নিজ মন কেন ধোঁকা দিল? সে তো জানত সবার ভালোবাসার পূর্ণতা থাকে না, স্বর্গসুখ থাকে না। কতক নসিবে লেখা হয় ধ্বংস, নরক যন্ত্রণা। আবির বিড়বিড় করে বলতে থাকল, ভালোবাসা ভালো নয়, ভালো নয়। মেহু, কেন তুই আমার ভালোবাসা হয়ে এসে জীবনটাকে এলোমেলো করে দিলি? আমার কি দোষ? যদি আমার নাই হবি তবে ভালো কেন বাসালি? সকালে ঘুম থেকে সজাগ হয়ে মেহেরকে নিজের কাছে দেখে প্রথমে খুব অবাক হল আরুষ। সে নিজেই মেহেরকে জড়িয়ে ধরে আছে। কখন ধরল? তাছাড়া এই মেয়েটা তার সাথে ঘুমাতে লাগল কবে থেকে? কোনোভাবে গা ঘেঁষে বশীকরণ করার চেষ্টা করছে না তো? মেহেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল কাছ থেকে। সঙ্গে সঙ্গে মেহেরের ঘুম ভেঙেও গেল। সদ্য নিদ্রা ভঙ্গ হওয়ায় কিছুই বুঝে উঠতে পারছে না। আরুষ ওকে ধাক্কা দিল কেন? তুই আমার বিছানায় কেন? হুয়াই, আমি ডেকেছি? নাম, এক্ষুনি নামবি। সকাল সকাল মেজাজ খাটা হয়ে গেল মেহেরের। খাটাস শালা নিজেই তো কাল ওভাবে জড়িয়ে ধরল, নয়তো শখ করে কে শোবে এর কাছে। রুচির ওতটাও অবক্ষয় হয়নি এখনও। সকাল সকাল দাদাগিরি দেখাচ্ছেন? আপনার সাথে শোবার জন্য আমি মরে যাই না। নিজেই জোর করে আটকে রেখে এখন ধমকি ধামকি দিচ্ছেন? আর ভাষা ঠিক করুন। তুই তুকারি কি? হ্যাঁ, রাতের মতো শাওয়ারের চুবানি খাওয়ার শখ হয়েছে?
আমি কেন আটকাতে যাব তোমাকে? আয়নায় চেহারা দেখেছ নিজের? আস্ত খ্যাত দেখতে তুমি। তোমাকে আমি ফ্রিতেও কিনতাম না। উদ্ধৃতি চিহ্ন। জোর করে বিয়ে আপনি করেছিলেন, আমি না। চলে যেতে বারণ করেছি? পড়ে আছো কোন সুখে? নাকি আমায় পেয়ে এখন আর যেতে মন চায় না? বাঁকা হেসে। অবশ্য নতুন কিছু নয়, যে আমায় সাথে একবার বেডে যায়, বারবার আমাকেই চায়। সারা জীবন ভুলে না। সারা জীবন ভুলে না? ছি হহ, আপনাকে চায় কে? খারাপ লোক। নাক শীতকে। আমি মানুষ খারাপ হলেও পারফরমেন্স ভালো দিই, কিন্তু তুমি তা অস্বীকার করতে পারো না জান। বিকজ অফ আমি তোমাকেই আমার বেস্টটা দিয়েছি। লজ্জা লাগে না আপনার? নষ্ট নষ্ট কথা বলবেন তো। মেহেরের কথা শেষ হওয়ার আগেই আরও সেচকা টানে নিজের সাথে মিশিয়ে নেয় তাকে। চোখে চোখ রেখে শীতল কণ্ঠে বলে, আর তুমি খুব ভালো, তাই ওড়না খুলে আমায় অ্যাট্রাক্ট করছো? ওসব আমার দেখা আছে মেহেরজান। নট অ্যাট অল। বিদ্রূপের সুরে বলেই মেহেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আরেকবার। আরুষের সাথে ঝামেলার চক্করে ওড়নার কথা বেমালুম ভুলে বসেছে মেহের। লজ্জায় মাথা ভো ভো করছে। শয়তান লোক কি বিশ্রীভাবে কথাটা বলল। বাজে লোক, খুব বাজে। মনে মনে গালাগালি করতে করতে ওড়না গায়ে জোরালো মেহের। ঝাঝালো চোখে তাকিয়ে সামনে বসে থাকা লোকটাকে অঙ্গার করার চেষ্টা করল। আরুষ দাঁত বের করে খ্যাক খ্যাক করে হাসল। মোহময় কণ্ঠে সুর করে বলল, তুমি আমার ধ্বংস না চাইলে আমিও তোমায় চাইতাম না। তোমার চোখে রাশি রাশি ঘৃণা না দেখলে তোমার কাছে আসতাম না। তোমায় পোড়াতে গিয়ে তোমার নেশায় ডুবোতাম না। তুমি আগুন না হয়ে জল হলে আমি তোমার কাছে ধরা দিতাম না সহজে। তোমার মনের বিষ আমায় বারংবার টেনে আনে তোমার কাছে। কি আছে ওই ঘৃণাভরা চোখের মাঝে? আপনি আসলে কি চান? সেকেন্ডে সেকেন্ডে বহুরূপী হওয়ার কোনো নির্দিষ্ট কারণ আছে? বিরক্ত লাগে এসবে আমার। মন যখন যা চায় তখন তাই চাই। এই যেমন ধরো এখন আমার মন তোমাকে চাইছে। বাবা এসে কি ভাববে বলো তো? এতদিনেও সাকসেসফুলি বাসর করতে পারলাম না। ওদিকে আমি বলে রেখেছি শীঘ্রই যমজ নাতিনাতনি আসছে। মেহের ভ্রু কুচকে চরম বিরক্ত সহিত তাকিয়ে থাকে। কথা বলে না। হাই তুলে চলে যায় ফ্রেশ হতে। ব্যাটার শয়তানি কথায় কে ওত পাত্তা দিবে? বলুক, যত পারে বলুক। কথা কু কথায় কান দিতে নেই। আরুষ ড্রয়িংয়ে পায়ের উপর পা তুলে মোবাইল গুটোচ্ছে। এমন সময় বাসায় প্রবেশ করল একজন আগন্তুক। খুব মনোযোগ দিয়ে তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল আরুষ। হালকার উপর ঝাপসা বুঝল আগন্তুক খুব সম্ভবত মেয়ে, কিন্তু চেহারা সুরত, পোশাক আশাক ও শরীরী গঠন বলছে এটা আস্ত একটা বেটা ছেলে। সে যা হয় হোক, প্রশ্ন হল সিকিউরিটির উপস্থিতিতে থার্ড পারসন তার বাড়িতে ঢুকল কিভাবে? আরুষ মেয়েটিকে কিছু বলবে বলে মুখ খুলতে যাবে মাত্র তাৎক্ষণিক মেহের এসে হাজির। আরুষের প্রশ্ন করার আগেই মেহের নিজে থেকে জবাব দেয়, ও আমার বডিগার্ড মেহুল। আজ থেকে আমার সাথে এই বাসায় থাকবে। আমায় সুরক্ষিত রাখবে। তুমি বডিগার্ড রেখেছ? তোমার আছে কি যার জন্য বডিগার্ড রাখতে হবে? অবাক কণ্ঠে, বাবা আমায় আপনার কাছে অরক্ষিত রাখতে চাইছেন না। গতরাতের ঘটনা মঞ্জুর আঙ্কেল বলে ফেলেছেন। তাই? মঞ্জুর নয়, তুমি বলেছ, আমার নামে কাটি করতে সুযোগ ছাড়লে কি বাবার কাছে ভালো সাজা যাবে? আমায় খারাপ বানিয়ে বাবার সম্পত্তি হাতাতে হবে তো? বিদ্রূপের সুরে। মেহের কোনো জবাব দিল না। আরুষের থার্ড ক্লাস কথাগুলো গাছয়া হয়ে গেছে। সুতরাং সাইড টকে কান না দিয়ে মেয়েটিকে সে জিজ্ঞেস করল, মেহুল, মঞ্জুর আঙ্কেল তোমার কাজ বুঝিয়ে দিয়েছে? মেয়েটি পুরুষালী কণ্ঠে জবাব দেয়, ইয়েস ম্যাম। তোমার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? আচ্ছা, তুমি কি কাজে এক্সপার্ট? উদ্ধৃতি চিহ্ন। কুংফু, ক্যারাটে আমার প্যাশন। আমি পারদর্শী হাড় ভাঙতে। এছাড়া আমি বডির যে কোনো পার্ট মুচড়ে দিতে পারি। আবার সেটা ঠিকও করতে পারি। আপনাকে কেউ টাচ করলে তার হাত পা আমি ভেঙে দেব। আপনি চিন্তা করবেন না। উদ্ধৃতি চিহ্ন। মেহের সন্তোষ প্রকাশ করে হাসে নীরবে। আরুষের দিকে চোখ বেঁকিয়ে তাকায়। আরুষ ভ্রু কুচকে অবাক চাহনিতে তাকিয়ে দেখছে হেনাকে। মনে হচ্ছে বিশাল বড় শখ খেয়েছে। যা খায় খাক। খবিশ লোককে দারুণ সায়েস্তা করা যাবে। আহ, কল্পনা করেই খুশিতে ছলাৎ ছলাৎ করে নাচতে ইচ্ছে করছে তার। লুচ্চা ব্যাডাকে এবারে ইচ্ছেমতো টর্চার করা যাবে। লুচ্চামি ঝেঁটিয়ে বিদায় করে নিজেও বিদায় হবে মেহের। এই মেয়ে, তুমি আমার দিকে তাকিয়ে হাসছ কেন? উদ্ধৃতি চিহ্ন। এমনি। মুচকি হেসে। হাসবে না বলছি, চুপ। ভেবো না আমি ভয় পেয়ে গেছি। উদ্ধৃতি চিহ্ন। আমি একবারও বলেছি আপনি ভয় পেয়েছেন। কিন্তু আপনার কণ্ঠ কাঁপছে কেন মিস্টার শেখ?
এটুকু বলে হুহা করে হেসে দিল মেহের। আরুষ রাগে ফুঁসতে ফুঁসতে কিছু প্রহর মেহেরকে দেখে গেল। অতঃপর মেহুলের কাছে গিয়ে দাঁড়াল। শয়তানি হাসি হেসে বলল, মেহেরজান মেয়ে গার্ড রেখে তুমি কিন্তু ভালোই করেছ। সি ইজ সো হট। বাসায় বসে বসে বোর হচ্ছিলাম। তুমিও কাজে বিজি থাকো, তোমার এবসেন্সে তোমার মেহুল আমায় এন্টারটেইন করবে। রাইট বেইব, উই উইল হ্যাভ ফান। চোখ টিপে মেহুলের দিকে এগোতে এগোতে মেহের নিজেকে নিয়ন্ত্রণ করতে আর পারল না। সোফায় বসে হাসতে হাসতে শুয়ে পড়ল। আরুষ বিব্রত বোধ করছে এহেন অপ্রয়োজনীয় হাসি দেখে। অযথা খাতের মতো হাসার মানে হয়? হোয়াট রাবিশ! তুমি পেতনির মতো হাসছ কেন? ভূতে ধরেছে? ওঝা ডেকে ঝাঁটাতে হবে? বিরক্তির সুরে, আমি আমার জন্য দেহরক্ষী এনেছি মিস্টার অমানুষ, আপনার ভোগের কোনো বস্তু নি। বলে রাখা ভালো, মেহুল কোনো মেয়ে নয়। ওর সাথে এনজয় করার কথা যদি ভেবেও থাকেন তবে তা আপনার দিবাস্বপ্ন। মেয়ে নয় মানে কি? ও কি ছেলে? চোখ বড় বড় করে। ও আসলে ছেলেও নয়। তাহলে ও কি? উভলিঙ্গের, যার অর্থ না নারী সত্তা, না পুরুষ সত্তা। আরও অবাক চোখে দেখতে থাকল মেহুলের কার্যকলাপ। আগলা হাতে সে তার বা হাত টেনে নিয়ে নিজের মুঠোয় পুরে দিল এক চাপ। ব্যাস আতঙ্কে গগনবিদারী চিৎকার করে উঠল ছেলেটা। সে দেখতে ওর হাত কেমন বেঁকে গিয়েছে, সোজা হচ্ছে না। সোজা করতে গেলে ব্যথায় প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। মায়া মায়া চোখে মেহেরের দিকে তাকালো আরুষ। ক্রুদ্ধ স্বরে চিল্লিয়ে বলল, তুমি বউ না কসাই? একটুও মায়া হয় না? সত্যি সত্যি আমার হাত মুছড়ে দেবে তা বলে? ঠিক করতে বলো। ছ্যাঃ তুরিমি আমার শত্রুর চেয়েও বড় শত্রু। আমায় মেরে ফেলার চক্রান্ত সব। আজই বাবাকে বলে এর ব্যবস্থা নিব। ঠিক করো আমার হাত। মেহের মুচকি হেসে ইশারা করল মেহুলকে। সে বিনা ওজরে আরুষের হাতে উল্টো এক টান মারতেই হাতটা আবার আগের মতো সোজা হয়ে গেল। অথচ এবারে একটুও ব্যথা পেল না আরুষ। মেহুলের ট্যালেন্ট দেখে আরুষ অবাক না হয়ে পারল না। জিনিসটা ভারী কাজের তো। এমনই একটা হাড় ভাঙা জোড়া লাগানোর এক্সপার্টিতে খুঁজছিল সে। খুশিতে আরুষের চোখজোড়া চকচক করে উঠল। আগের কথা বেমালুম হাসি হাসি মুখে মেহুলের দিকে তাকিয়ে রইল। যদি একটু মিষ্টি কথা বলে নিজের দলে টানা যেত। আস্তানায় এর মতোই একটা লোক লাগবে। পারফেক্ট। তোমার চয়েস আছে মেহেরজান। মেহুল আসলেই খুব ট্যালেন্টেড। মো ইমপ্রেসড। আপনি হঠাৎ তেল মারছেন কেন? আপনার মতলব আমার ভালো ঠেকছে না। মনে মনে কি নাড়ু পাকাচ্ছেন? সন্দেহের চোখে চেয়ে হালকা হেসে ঢঙ্গি সুরে বলল আরুষ। বেশি বুঝা ভালো নয় মেহেরজান। যাও রান্না করো, ক্ষুধা পেয়েছে। আপনি হঠাৎ বোল পাল্টে নিলেন কেন? আরুষ মেহেরকে পাত্তা না দিয়ে মোবাইল হাতে নিয়ে চলল নিজের ঘরের পথে। মেহের পেছনে থেকে বিদ্বেষী কণ্ঠে বলল, আপনার টর্চার শেল কোথায়? ভালোয় ভালোয় বলবেন নাকি আমি আঙুল বাঁকিয়ে কথা আদায় করব? থেমে গেল আরুষের কদম। মুখে আশ্চর্যতা প্রকাশ না করলেও মনে মনে ক্ষেপে উঠল। কোন শালায় নিমকহারামি করেছে? টর্চার শেলের কথা মেহেরের তো জানার কথা নয়। তাহলে কি শালিক? শালার এত সাহসেরই মধ্যে সব উগলে দিয়েছে। কিন্তু কতটুকু জানবে মেহের? সব তো জানা সম্ভব নয়। আপনি চুপ করে আছেন কেন? জবাব দিন। শুনে রাখুন আমার কাছে কিছুই কিন্তু গোপন নেই। কিসের কথা বলছো তুমি? তামাশা না করে স্ট্রেইট কাট বলো। আরও অবাক চোখে দেখতে থাকল মেহুলের কার্যকলাপ। আগলা হাতে সে তার বা হাত টেনে নিয়ে নিজের মুঠোয় পুরে দিল এক চাপ। ব্যাস আতঙ্কে গগনবিদারী চিৎকার করে উঠল ছেলেটা। সে দেখতে ওর হাত কেমন বেঁকে গিয়েছে, সোজা হচ্ছে না। সোজা করতে গেলে ব্যথায় প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। মায়া মায়া চোখে মেহেরের দিকে তাকালো আরুষ। ক্রুদ্ধ স্বরে চিল্লিয়ে বলল, তুমি বউ না কসাই? একটুও মায়া হয় না? সত্যি সত্যি আমার হাত মুছড়ে দেবে তা বলে? ঠিক করতে বলো। ছ্যাঃ তুরিমি আমার শত্রুর চেয়েও বড় শত্রু। আমায় মেরে ফেলার চক্রান্ত সব। আজই বাবাকে বলে এর ব্যবস্থা নিব। ঠিক করো আমার হাত। মেহের মুচকি হেসে ইশারা করল মেহুলকে। সে বিনা ওজরে আরুষের হাতে উল্টো এক টান মারতেই হাতটা আবার আগের মতো সোজা হয়ে গেল। অথচ এবারে একটুও ব্যথা পেল না আরুষ। মেহুলের ট্যালেন্ট দেখে আরুষ অবাক না হয়ে পারল না। জিনিসটা ভারী কাজের তো। এমনই একটা হাড় ভাঙা জোড়া লাগানোর এক্সপার্টিতে খুঁজছিল সে। খুশিতে আরুষের চোখজোড়া চকচক করে উঠল। আগের কথা বেমালুম হাসি হাসি মুখে মেহুলের দিকে তাকিয়ে রইল। যদি একটু মিষ্টি কথা বলে নিজের দলে টানা যেত। আস্তানায় এর মতোই একটা লোক লাগবে। পারফেক্ট। তোমার চয়েস আছে মেহেরজান। মেহুল আসলেই খুব ট্যালেন্টেড।
মো ইমপ্রেসড। আপনি হঠাৎ তেল মারছেন কেন? আপনার মতলব আমার ভালো ঠেকছে না। মনে মনে কি নাড়ু পাকাচ্ছেন? সন্দেহের চোখে চেয়ে হালকা হেসে ঢঙ্গি সুরে বলল আরুষ। বেশি বুঝা ভালো নয় মেহেরজান, যাও রান্না করো, ক্ষুধা পেয়েছে। আপনি হঠাৎ বল পাল্টে নিলেন কেন? আরুষ মেহেরকে পাত্তা না দিয়ে মোবাইল হাতে নিয়ে চলল নিজের ঘরের পথে। মেহের পেছনে থেকে বিদ্বেষী কণ্ঠে বলল, আপনার টর্চার শেল কোথায়? ভালোয় ভালোয় বলবেন নাকি আমি আঙুল বাঁকিয়ে কথা আদায় করব? থেমে গেল আরুষের কদম। মুখে আশ্চর্যতা প্রকাশ না করলেও মনে মনে ক্ষেপে উঠল। কোন শালায় নিমকহারামি করেছে? টর্চার শেলের কথা মেহেরের তো জানার কথা নয়। তাহলে কি শালিক? শালার এত সাহসেরই মধ্যে সব উগলে দিয়েছে। কিন্তু কতটুকু জানবে মেহের? সব তো জানা সম্ভব নয়। আপনি চুপ করে আছেন কেন? জবাব দিন। শুনে রাখুন, আমার কাছে কিছুই কিন্তু গোপন নেই। কিসের কথা বলছো তুমি? তামাশা না করে স্ট্রেইট কাট বলো। অভিনয় করে লাভ নেই। আমি আপনার সম্পর্কে অনেক জানি মিস্টার অমানুষ। তাই বলছি ভালো হয়ে যান। ধ্বংস আপনার অতি নিকটে। আরুষ বাঁকা হাসল মাত্র। সব বলে দেওয়ার মতো এত বোকাও সে নয়। মাঝে মাঝে শখ করে ওর সামনে একটু একটু রমরম করে বলে কি এতই নরম পেয়েছে? মেহের তো আর জানে না বাঘের বাচ্চার সাথে লড়াইয়ে নেমেছে সে। চাইলেই এক কামড়ে ওর মতো চুনোপুটিকে খেয়ে ফেলতে পারে অনায়াসে। মেহেরজান, অন্ধকারে ঢিল ছুড়ছ, বৃথা চেষ্টা করো না। নিজেকে বেশি চালাকও ভেবো না, যে যত বেশি চালাক দিনশেষে সে ততটাই বোকা। এমন কেউ জন্মায়নি যে আমায় কাবু করতে পারে। সাবধান হয়ে যান। সিকিউরিটি বাড়িয়ে দিন। কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আপনার শেলে আমি ঢুকবই। পারলে ঢুকে দেখাও, খুশি হব। জানব আমায় মাতো দেওয়ার মতো কেউ একজন এসেছে। শয়তানি হাসি দিয়ে মেহের দাঁত কটমট করে দেখে গেল আরুষের হাসি। যে হাসিটা তার সবচেয়ে বেশি অপ্রিয়, সবচেয়ে জ্বালাময়ী, ঘৃণা ধরা। এই লোকটা ভস্ম হয়ে যায় না কেন? পরন্ত বিকেলের আলা ভালো ছুঁয়ে দিয়েছে শহরের অলিগলি। ব্যস্ত পাখির দল ফিরছে ঘরে। দূরে একদল কাক ডাকছে। বায়ু স্থির। গাছের একটা পাতারও নড়চড় নেই। ছাদের সাথে লাগোয়া সারি সারি সুপারি গাছের দল দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একটি গাছের একেবারে শীর্ষের পাতার ডালে বসে আছে একজোড়া হলুদ পাখি। পাখি দুটোর নাম জানে না মেহের। সে হোক অজানা, সবকিছু যে জানতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। গালে হাত দিয়ে এক নয়নে পাখি জোড়াকে দেখে যাচ্ছে মেহের। একসাথে দারুণ মানিয়েছে ওদের। এক পাখি ডানা দিয়ে আরেক পাখিকে আলতো করে মুড়িয়ে রেখেছে। মাঝে মাঝে সঙ্গিনীর গা চুলকে দিচ্ছে ঠোঁট দ্বারা। বোধ করা যায় আদর দেওয়া পাখিটি ছেলে ও নীরবে আদর উপভোগ করা পাখিটি মেয়ে। আদর সোহাগকে না ভালোবাসে? কেউ বা চায় একলা একলা থাকতে। জীবন একলা কাটানো যায় না। চলতি পথে প্রয়োজন হয় একজোড়া শক্ত হাত, নির্ভরযোগ্য কাঁধ, চওড়া বুকের আশ্রয়। এর সবই দিতে পারে একজন স্বামী, জীবন সঙ্গী। কেবলই জৈবিক চাহিদা মেটাতে মানুষ বিয়ে করে না। মানুষ আসলে একাকিত্ব চায় না। টগবগে যৌবন চটজলদি পেরিয়ে গেলেও বৃদ্ধা বয়সে কেউ একা থাকতে পারে না। স্বামী সন্তানকে পাশে চায়। সেদিকে থেকে ধরলে মেহের অভাগী। বিয়ে জীবনে একবারই হয়, যা হওয়ার হয়ে গিয়েছে। মেহের ভেবে ফেলেছে তার কাজ ফুরলেই আরুষকে ডিভোর্স দিয়ে দূরে কোথাও চলে যাবে। বিয়ের বন্ধনে দ্বিতীয়বার আর জোড়াবে না নিজেকে। সে মনে মনে বিশ্বাস করে একজন মানুষ কখনোই একের অধিক মানুষের জীবন সঙ্গী হতে পারে না। হলেও কেবল বিছানা সঙ্গী হয়ে থেকে যেতে হয়। মায়ের মুখে খুব সুন্দর হাদিস শুনেছে মেহের। সেটা ছিল এমন যে, একদা এক মহিলা তার স্বামীর দ্বারা অত্যন্ত অত্যাচারিত হয়ে শেষমেশ অতিষ্ঠ হয়ে নবীজির কাছে সমাধান চাইতে যান। খুব বুঝিয়ে মহিলাটিকে তিনি ফিরিয়ে দেন স্বামী গৃহে। এরপর আরেক দিন সে মহিলা আবারও যায় সমাধান চাইতে। তালাক করার দৃঢ় সংকল্প করেন এবং পৌঁছে দেখেন নবীজির বদনা ফেটে গিয়েছে, তিনি হাউমাউ করে কেঁদেছেন। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করেন, সামান্য একটা বদনার জন্য আপনি কাঁদছেন হুজুর? উদ্ধৃতি চিহ্ন। নবীজি জবাব দেন, এতদিন বদনাটি আমি ব্যবহার করেছি, সে এতকাল আমার ইজ্জত দেখেছে। আজকের পর থেকে নতুন বদনা ব্যবহার করতে হবে। সেও আমার ইজ্জত দেখবে, তাই আমি লজ্জায় কাঁদছি। নবীর উত্তরে মহিলাটির বিবেক ভীষণভাবে জাগ্রত হল। সে ভাবল, তালাক দেওয়ার পর সেও তো নতুন করে বিয়ে করবে, আরও একটা স্বামী হবে। এ যে আরও বড় লজ্জার বিষয়। কোনো কথা না বলে তিনি চলে আসলেন গৃহে। স্রষ্টার দয়ায় তার স্বামীও একসময় ভালো মানুষ হয়ে গেলেন। তাদের সংসারে আর কোনো অশান্তি রইল না।
মায়ের চমৎকার উপস্থাপন ও হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে মুগ্ধ হয়েছিল মেহের। উপলব্ধি করেছিল বিয়ের কঠিন গুরুত্ব, সম্মানের মূল্য। সম্মান প্রত্যেকের কাছেই মহামূল্যবান। নারী পুরুষে তার কোনো ভেদাভেদ হয় না। যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসার প্রত্যাশা করা বোকামি, আবার একবার দাগ কেটে যাওয়া সম্মানে দ্বিতীয়বার দাগ লাগানোর সুযোগ করে দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। যা হওয়ার হয়েছে। সংসারের সুখ মেহেরের কপালে সইবে না বলেই সে ধরে নিয়েছে। আরুষ ভালো হলেও তার কাছে থাকতে চায় না। মৃত্যু ঘটেছে মনের। যা পড়ে আছে তা কেবল কাঠপুতুলের মতো একখানা অনুভূতিশূন্য শরীর। তাই যদি না হবে তবে মাংসপেশিগুলো পিষ্ট হওয়ার সময় শরীরে যন্ত্রণা কেন বোধ হয় না মেহেরের? ভালো মন্দ কোনো অনুভূতির স্বাদ সে পায় না। কেবল মৃত মন বিষাদে ছেয়ে যায়। স্বামী নামক মানুষটার প্রতি জমা অনেক ঘৃণা, ক্ষোভ রয়েছে। সে জায়গা থেকে বেরিয়ে জোর করে হলেও আরুষকে ক্ষমা সে করতে পারে না। আবার মায়ারও সঞ্চার হয় হঠাৎ হঠাৎ। মাহিনা সন্তান আরুষ, মা ছাড়া যে কারোর দুনিয়া অন্ধকার। সৎ মায়ের থেকে মানসিক আঘাত পেয়ে পেয়ে বিদ্ঘুটে অভিজ্ঞতায় পিষ্ট ছেলেটা। শুধু আরুষের এই কষ্টের উছিলায় যেটুকু মায়া আসে মাত্র। মেহের জবাবে দীর্ঘশ্বাস ফেলল। আরুষ মনোযোগ দিয়ে কথা শুনছে, মেহেরকে দেখছে। মেহেরের জবাব না পেয়ে আবির নতুন প্রশ্নের উত্থাপন করল। খুব মন দিয়ে সংসার করছিস পাখি? বাড়ি ফিরলে মনোযোগে ভাটা পড়বে? তোর স্বামী রাগ করবে? তুমি কি জানো না আমি সংসার নই, রণক্ষেত্রে যুদ্ধ করছি। যুদ্ধ নিজের সাথে করি নাকি সংসারের সঙ্গে বুঝতেই পারি না। ছেলেটা বদলেছে। তোর নূরের আলো কি অন্ধকার কাটাতে পেরেছে? উদ্ধৃতি চিহ্ন। নূর থাকলে না অন্ধকার কাটবে কি করে? ভালো হতো সামান্য নূরের ঝলক যদি আমার চেহারায় থাকত। একটা প্রশ্ন করব মিহু, রাগ করবি না তো? ফিরে আসতে বলো না তাহলেই করব না। স্নান হেসে। ও কি তোকে স্পর্শ করে মিহু? অত্যাচার করে? কষ্ট দেয়? মেহের থমকে গেল তক্ষুনি। কথা হারিয়ে ফেলল। জীবনে আবির কখনো তাকে ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন করে বিব্রত করেনি, এমন ছেলে সে নয়ই। আজ এতবার ব্যক্তিগত প্রশ্ন করে বসল। বাধ্য হয়েই বোধ হয়। তাকে নিয়ে আবিরের কতই না চিন্তা, কত আতঙ্ক। মেহেরের কান্না পেল। আবিরের স্নেহের কাছে কঠিন থাকতে পারে না মেয়েটা। কাদামাটির মতো গলে ভেঙে যায়। এমনি এমনি তো আর বাড়িতে যেতে চায় না। একবার সেখানে গেলে আঁচলে প্রিয় মানুষদের যে শক্ত টান পড়বে তা ছিঁড়ে ফিরে আসা অসম্ভব। তোর নীরবতা, কে কি আমি হ্যাঁ বলে ধরে নিব? প্রত্যুত্তর না করে কল কেটে দেয় মেহের। আবির স্ক্রিনে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিঃশ্বাস আটকে। প্রেয়সী আর তার নেই। প্রেয়সীর শরীরে এখন তার স্বামীর গন্ধ, স্পর্শ। ঈশ্বস, জলে যাচ্ছে বুকের ভেতর। দাউদাউ করে আগুন জ্বলছে। আবির বুকে হাত দিয়ে কাতরাতে থাকে। আর্তনাদ করতে করতে বলতে লাগে, ভালোবাসায় এত কষ্ট কেন আল্লাহ? একক উদ্ধৃতি চিহ্ন। আবিরের ফোন কেটে মেহের গেস্ট রুমে চলে গেল সঙ্গে সঙ্গে। আরুষ ফ্যালফ্যাল করে দেখল মেহেরের চলে যাওয়া। মনে মনে সন্দেহ দৃঢ় হয়েছে, প্রণয়ের সম্পর্ক আছে তাদের। শুধু জানতে হবে প্রণয় মেহেরের দিক থেকে আছে কিনা। সে কি আবিরকে ভালোবাসে? আবির যেমন মেহেরকে বাসে। আবির যে মেহেরকে ভালোবাসে তা প্রথম দিন হাসপাতালে আন্দাজ করেছিল। ভালো না বাসলে কাজিনের জন্য কেউ কাতরায় না। আতঙ্কে চোখমুখ শুকিয়ে যায় না। আবিরের চোখ বলে দিচ্ছিল কতটা আতঙ্কে পড়েছিল ছেলেটা। আর মেহেরকে দেখে যেভাবে হো হো করে কাঁদল, আরুষ তো কারোর জন্য এমন করে কাঁদেনি কখনো। কেননা আরুষের একান্ত ব্যক্তিগত প্রেয়সী নেই, কোনো নারীর প্রতি মায়া মহব্বত নেই। আবিরের আছে, তার বউয়ের প্রতি গভীর মায়া, মহব্বত আছে। এই জন্যই আরুষকে দেখলে আবির ক্ষেপে ক্ষেপে উঠে। হিংস্রতা ভর করে ওর শরীরে। ভালোবাসার মানুষ ক্যারেছে, রাগ হওয়া কি স্বাভাবিক নয়? একজন মানুষ কতগুলো জীবন নষ্ট করার ক্ষমতা রাখে। কত ক্ষমতা আরুষের, ভাবা যায়। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে সে হাসি দেখল আরুষ, মনে মনে ভাবল কথাটা মেহের মিথ্যে বলেনি। সত্যি তো স্বামিত্ব ফলাতে কসুর করেনি কখনো। প্রথমবার রাগে, দম্ভে পিষ্ট করেছিল আর দ্বিতীয়বার সদয় হয়নি সেবারেও। মানুষ হিসেবে কারো যন্ত্রণায় সদয়বান হওয়া উচিত, কিন্তু স্বামী হিসেবে পাষাণের পরিচয় দিয়েছে। বারবার শারীরিক আঘাতে জর্জরিত করেছে মেয়েটাকে। যে নির্যাতনের চিহ্ন শরীরে এখনও বয়ে বেড়ায় মেহের। প্রথমবার প্রাণপণে ছটফট করলেও দ্বিতীয়বার থেকে আজ অবধি চিৎকার করেনি, চোখে জলের ধারা দেখেনি, যন্ত্রণায় কাবু হতে দেখেনি। দেখেছে রোবটের মতো অনুভূতিশূন্য। মেয়েটা বড্ড শক্ত, সহজে ভাঙতে জানে না। ইচ্ছে স্বরূপ ভাঙতে গিয়েও ভাঙতে পারে না,
বারবার আরুষকেই হেরে যেতে হয় মেহেরের ধৈর্যের কাছে। মেয়েটা বাইরে বাইরে শান্ত হয়েও ভেতরে ভয়ঙ্কর, দস্যি। পৃথিবীর কাউকে ভয় পায় না আরুষ, কেউ তাকে চোখ রাঙানোর সাহস দেখায় না। 5 ফুটের মেয়েটা যা করে, ভয় করে আরুষের, ভীষণ ভয়। মেহেরের মোহ, তত্ত্বে অভ্যস্ত হয়ে উঠলে ধ্বংস নিশ্চিত। এক নারী তার জীবন অভিশপ্ত করে গেছে, আরেক নারী পুরোটাই ধ্বংস করে দিয়ে যাবে। নারীর ছলনা যে সহ্য হয় না আরুষের, আবার নারী ছাড়া চলেও না। হিংস্র মনের বিষ নারী ব্যতীত কারো উপর ঢালার উপায় নেই। যে মেয়েগুলো তরিতরকারির ন্যায় বাজারে সহজলভ্য তাদের পিষ্ট করলেই কি আসে যায়? মনের জ্বালা মিটলেই হল। তাদের অভাব ঘুচক, সঙ্গে আরুষেরও। এই কিছু আসে যায় না বলে নষ্ট গলির পথ চিনল সে, তাই হল জীবনের কাল। নোংরা নেশা পরিণত করল পশুতে। যেই সেই পশু নয়, একেবারে শরীর খুবলে ধরা নরপশু। দয়ামায়াহীন জল্লাদ হয়ে উঠল আরুষের মন। বিষ, হীনতা আর কখনো ভালো হতে দেয়নি। তাই তো পৃথিবীর চোখে সবচেয়ে খারাপ ছেলেটা আরুষ। রিংটনের শব্দে ঘোর ভাঙল। মেহেরের ফোন বাজছে। পাশের সোফাতে বসে আরুষ, ফোন স্ক্রিন শট দেখা যাচ্ছে। তাতে জলজল করছে আবির ভাইয়া নামটি। কেন যেন আরুষ কৌতূহলী হয়ে উঠেছে আবিরের প্রতি। ছেলেটা কি বলতে ফোন করছে শোনা প্রয়োজন। কিন্তু মেহের যদি সাইডে গিয়ে কথা বলে, তখন যে জানা হবে না ওদের কি কথা হলো। নিজের কার্যসিদ্ধি করতেই আরুষ শয়তানি ট্রিক্স খাটাল। ঠেস দিয়ে বলল, যাও যাও, তোমার ব্যক্তিগত পুরুষ পার্সোনাল আলাপ করতে কল করেছে। আমার সামনে কথা বললে তোমার প্রেম ধরা পড়বে। দূরে গিয়ে কথা বলো। আরুষ জানে এতটুকু বাক্যে মেহের তেতো যাবে। ধারণা সঠিক, মেহের চটলও তাই। চোখ পাকিয়ে এক পলক হিংস্র চাহনি ফেলে ফোন রিসিভ করল। ক্ষীণ স্বরে নম্রভাবে সালাম দিল। এতদিন বাদে প্রেয়সীর কণ্ঠ শুনে ধরে প্রাণ ফিরল আবিরের। আবেগে আপ্লুত হয়ে ছলছল করে উঠল চোখ দুটি। কান্নাও পেয়ে গেল। কয়েক সেকেন্ড ঠোঁট চেপে ধরে নিজেকে সামলায় আবির। সালামের জবাব দিয়ে প্রশ্ন করে, কেমন আছিস মেহু? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আছি। তুই বাড়ি আসবি কবে? খালাম্নিকে আর কতদিন মিথ্যে বলে সামলাবো? একবার এসে দেখে যা, তুই ছাড়া ওরা ভালো নেই। আমি গেলে যে আর ফিরতে ইচ্ছে করবে না ভাইয়া। মলিন কণ্ঠে, ফিরা কি খুব জরুরি মেহু? কাতর স্বরে মেহের জবাবে দীর্ঘশ্বাস ফেলল। আরুষ মনোযোগ দিয়ে কথা শুনছে, মেহেরকে দেখছে। মেহেরের জবাব না পেয়ে আবির নতুন প্রশ্নের উত্থাপন করল। খুব মন দিয়ে সংসার করছিস পাখি? বাড়ি ফিরলে মনোযোগে ভাটা পড়বে? তোর স্বামী রাগ করবে? তুমি কি জানো না আমি সংসার নই, রণক্ষেত্রে যুদ্ধ করছি। যুদ্ধ নিজের সাথে করি নাকি সংসারের সঙ্গে বুঝতেই পারি না। ছেলেটা বদলেছে, তোর নূরের আলো কি অন্ধকার কাটাতে পেরেছে? উদ্ধৃতি চিহ্ন। নূর থাকলে না অন্ধকার কাটবে কি করে? ভালো হতো সামান্য নূরের ঝলক যদি আমার চেহারায় থাকত। একটা প্রশ্ন করব মিহু, রাগ করবি না তো? ফিরে আসতে বলো না, তাহলেই করব না। স্নান হেসে, ও কি তোকে স্পর্শ করে মিহু? অত্যাচার করে, কষ্ট দেয়? মেহের থমকে গেল তক্ষুনি, কথা হারিয়ে ফেলল। জীবনে আবির কখনো তাকে ব্যক্তিগত প্রশ্নের সম্মুখীন করে বিব্রত করেনি, এমন ছেলে সে নয়ই। আজ এতবার ব্যক্তিগত প্রশ্ন করে বসল। বাধ্য হয়েই বোধ হয়। তাকে নিয়ে আবিরের কতই না চিন্তা, কত আতঙ্ক। মেহেরের কান্না পেল। আবিরের স্নেহের কাছে কঠিন থাকতে পারে না মেয়েটা। কাদামাটির মতো গলে ভেঙে যায়। এমনি এমনি তো আর বাড়িতে যেতে চায় না। একবার সেখানে গেলে আঁচলে প্রিয় মানুষদের যে শক্ত টান পড়বে তা ছিঁড়ে ফিরে আসা অসম্ভব। তোর নীরবতা, কে কি আমি হ্যাঁ বলে ধরে নিব? প্রত্যুত্তর না করে কল কেটে দেয় মেহের। আবির স্ক্রিনে বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিঃশ্বাস আটকে। প্রেয়সী আর তার নেই। প্রেয়সীর শরীরে এখন তার স্বামীর গন্ধ, স্পর্শ। ঈশ্বস, জলে যাচ্ছে বুকের ভেতর। দাউদাউ করে আগুন জ্বলছে। আবির বুকে হাত দিয়ে কাতরাতে থাকে। আর্তনাদ করতে করতে বলতে লাগে, ভালোবাসায় এত কষ্ট কেন আল্লাহ? একক উদ্ধৃতি চিহ্ন। আবিরের ফোন কেটে মেহের গেস্ট রুমে চলে গেল সঙ্গে সঙ্গে। আরুষ ফ্যালফ্যাল করে দেখল মেহেরের চলে যাওয়া। মনে মনে সন্দেহ দৃঢ় হয়েছে, প্রণয়ের সম্পর্ক আছে তাদের। শুধু জানতে হবে প্রণয় মেহেরের দিক থেকে আছে কিনা। সে কি আবিরকে ভালোবাসে? আবির যেমন মেহেরকে বাসে। আবির যে মেহেরকে ভালোবাসে তা প্রথম দিন হাসপাতালে আন্দাজ করেছিল। ভালো না বাসলে কাজিনের জন্য কেউ কাতরায় না। আতঙ্কে চোখমুখ শুকিয়ে যায় না। আবিরের চোখ বলে দিচ্ছিল কতটা আতঙ্কে পড়েছিল ছেলেটা। আর মেহেরকে দেখে যেভাবে হো হো করে কাঁদল,
আরুষ তো কারোর জন্য এমন করে কাঁদেনি কখনো। কেননা আরুষের একান্ত ব্যক্তিগত প্রেয়সী নেই, কোনো নারীর প্রতি মায়া মহব্বত নেই। আবিরের আছে, তার বউয়ের প্রতি গভীর মায়া মহব্বত আছে। এই জন্যই আরুষকে দেখলে আবির ক্ষেপে ক্ষেপে উঠে, হিংস্রতা ভর করে ওর শরীরে। ভালোবাসার মানুষ ক্যারেছে, রাগ হওয়া কি স্বাভাবিক নয়? একজন মানুষ কতগুলো জীবন নষ্ট করার ক্ষমতা রাখে। কত ক্ষমতা আরুষের, ভাবা যায়। ভাবতে ভাবতে আরুষ ক্ষীণ হাসে, মোবাইল স্ক্রিনে চোখ পড়ে। ওয়ালপেপারে আরুষের ছবি লাগানো, ছবিতে দাঁত বের করা বক্র হাসি। আরুষ হুবহু সেভাবে হেসে ফেলল। এই হাসি কিন্তু মোটেও সুখের হাসি নয়, নিজের প্রতি বিতৃষ্ণার হাসি। মেহের ভুল বলেনি আরুষ শেখ। সত্যিই পৃথিবীতে তোমার মতো জঘন্য মানুষ দুটো হয় না, হতেই পারে না। উদ্ধৃতি চিহ্ন। আরুষ সশব্দে হেসে হলঘর কাঁপাল। কি আশ্চর্য, কেউ কি নিজের প্রতি বিতৃষ্ণ হয়ে হাসে? হাসতে পারে, কি আশ্চর্য। সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান চলছে। বিছানায় শুয়ে বিটের তালে তালে পা নাচাচ্ছে আরুষ। মুড সুইং হওয়ার আগেই রিফ্রেশমেন্টের উড়াধুরা ব্যবস্থা। ক্লাবে যেতে পারলে বেস্ট হতো। শালার বউ নামক আপদ কি আর শান্তিহালে যেতে দিবে? না, বউয়ের কথা মনে করে মুডের 12টা বাজালে চলবে না। কজ আরুষ ইজ আ সিঙ্গল বয়। মুড নিয়ে কুটিল হেসে আয়নায় দাঁড়ালো আরুষ। কোকড়া চুলের ভাঁজে হাত ডুবিয়ে চুল ঠিক করে নিল। গাল এপিঠ ওপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে থোবরা দেখল সুন্দরভাবে। গর্বের কথা নয়, গায়ের রং শ্যাম, কালো হলেও পুরুষ হিসেবে দারুণ সুদর্শন যুবক আরুষ। অপছন্দ হওয়ার কারণ নেই, এই যে মাথাভর্তি পাখির বাসার মতন ঝাঁকড়া কোকড়ানো চুল, এমন চুলেই আরুষকে মানায় ভালো। সৌন্দর্য ফুটিয়ে তোলে। কেবল দোষ আরুষের কুচকুচে কালো পোড়া ঠোঁটে। কথিত আছে, সোনার আংটি বাঁকা হলেও মূল্য এক। যেমন পুরুষ মানুষ, ধলা হোক বা কালো, পুরুষ মানুষের রূপ বিচার করা হয় না। ভালে আয় রোজগার ও বাপের অঢেল সম্পদ থাকলেই পুরুষ মানুষ হিরে সমান দামি। সুতরাং পুরুষের ঠোঁট কালো নাকি গোলাপি তা দেখে ফায়দা নেই। আরুষ সেদিকে ভ্রুক্ষেপ করে না, কিন্তু তার এই পোড়া কালো ঠোঁট দুটো যে মেহের ঘেন্না করে তা জানার পরও কি আরুষ ভ্রুক্ষেপহীন হয়ে থাকত? আত্মসম্মানে লাগায় প্রতিবাদ করত নাকি ঠোঁট গোলাপি করার চেষ্টায় মেহনত করত? আরুষের রিয়াকশন জানার জন্য হলেও একটাবার বলে দেখা উচিত বইকি। তবে মেয়েটার ওসবে আগ্রহ নেই, গোটা আরুষে তার অরুচি, অ্যালার্জি। কেবল গান বাজালেই বারের ফিলিংস আসে না, বারে লোকে যায় মদ খেতে। এই মুহূর্তে করা ড্রিঙ্কস প্রয়োজন ঘরে বারের ফিলিংস আনতে। সাউন্ডবক্সের বলিউড জিরো করে আরুষ স্টোর রুমের দিকে আগাল। বাড়িতে পর্যাপ্ত পরিমাণে মদ রাখা আছে। রুহুল শেখ জানেন না, শুধু তিনি কেন শিউলি আন্টিও নন। সে ঘরে তালা দেওয়া থাকে। একদম কেউ জানে না তা নয়। জানেন শুধু মঞ্জুর আঙ্কেল। আরুষ তার বশ হয়, সুতরাং বসের সিক্রেট সে কাউকে বলে না। বলেও কত লাভ হতো, বাপের কথাই কানে নেয় না বাকিরা তো দুধ ভাত। স্টোর রুমে ঢুকে ফ্রিজ খুলে আরুষের মাথায় হাত। দেখল গোটা ফ্রিজ ফাঁকা, বোতলের একখানা ছিপিও পড়ে নেই। কয়েকদিন আগেই ফ্রিজ ভর্তি ড্রিঙ্কস ছিল। কোথায় গেল, কোথায় গেল? সারাবাড়ির সম্ভাব্য জায়গাগুলিতে তন্নতন্ন করে খুঁজল আরুষ। বাড়তি কাজের লোকেদেরও এ দায়িত্ব অর্পণ করল। কেউ দায়িত্ব পালনে অবহেলা না করে খুঁজেছে কিন্তু পায়নি একজনও। আরুষ এবার বুঝতে পারল মেহের ছাড়া এ কাজ কেউ করতে পারে না। সে মেহেরকে ডাকতে ডাকতে খুঁজে পেল আরেক ঘরে। টানটান হয়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। ক্লান্ত দেখাচ্ছে ওকে। মাগরিবের আজান হবে এক্ষুনি। এই সময়ে মেহের সাধারণত শোয় না। সত্যি বোধ হয় খুব ক্লান্ত মেয়েটা। আরুষ বুঝল না মেহের ক্লান্ত, বরং গুমোট রেগে গিয়েই জোরে জোরে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলল। হঠাৎ ঘুম থেকে উঠায় মেহের বুঝতে পারল না হয়েছে কি। প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে রইল শুধু। তুমি আমার পার্সোনাল স্টোর রুমে কেন গিয়েছিলে? চাবি কোথায় পেলে? ওয়ার্ড্রোবের ড্রয়ারে। হাই তুলে। বোতলগুলো কই? বের করে দিবে এক্ষুনি। এক্ষুনি মানে এক্ষুনি। উদ্ধৃতি চিহ্ন। চারিদিকে আজান পড়ল। আরুষদের বাড়ি থেকে মসজিদ কাছেই, মোয়াজ্জিমের কণ্ঠের সুমধুর আজান দারুণ মোহনীয়া। মেহের সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিল আজানে। পৃথিবীর বাকি কাজ এখন ফোর সাবজেক্ট। আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, জবাব দাও। খ্যাপা কণ্ঠে। মেহের জবাব দেবে বৈকনিষ্ঠা আঙ্গুল দিয়ে ঠোঁট ছুঁয়ে ইশারায় চুপ করতে বলল। মেজাজ কার খারাপ হবে না? ভারী বদমাইশ মেয়ে, ইচ্ছে করে পুঁতে ফেলতে। বাপের জন্য পারে না করতে। এতদিন পাহারা দিয়েছে মঞ্জুর আঙ্কেল, এখন যোগ হয়েছে মেহুল নামের জিনিসটা।
ওকে দেখলেই আরুষের অস্বাভাবিক লাগে। মেয়ে দেখেছে, ছেলে দেখেছে, মেয়ে ছেলে একসাথে কাছ থেকে দেখেনি। জিনিসটার বস্ত্র হরণ করলে ভিতরে কোন আশ্চর্য বেরোবে খোদা জানেন। তওবা তওবা, প্রয়োজন নেই ওত রহস্য ভেদ করার, সব রহস্য জানতে নেই। দেখা গেল রহস্যের পর্দা উঠার সঙ্গে সঙ্গে আরুষও অতি আশ্চর্যের দুনিয়া থেকে উঠে গেল। অসম্ভব কিছু নয়। আজান শেষ হয়েছে। মনোযোগ সরিয়ে আরুষের দিকে নজর দিল মেহের। আরুষ পুনরায় প্রশ্ন করতেই যাবে অমনি উত্তর করল, বোতল রাখা আছে সযত্নে। আপনি একা কেন খাবেন? আমিও খাব। চলুন আগে নামাজ পড়ে ফেলি। ড্রিঙ্ক করলে মুখ থেকে গন্ধ বেরব, নামাজ পড়ে সময় নিয়ে ড্রিঙ্ক করা যাবে। চলুন চলুন জলদি কাজ সেরে ফেলি। আরুষ ৩৩০ ভোল্টের শক খেয়ে অতিশয় আশ্চর্যে বিস্মিত, শিহরিত, আতঙ্কিত বটে। চোখ বড় বড় করে আরুষ প্রশ্ন করল, তুমি ড্রিঙ্ক করো মেহের? হ্যাঁ করি তো। বিশ্বাস না হলে আজ দেখে নিয়েন। আরুষ এরপরও বিশ্বাস করতে পারল না। মেহেরের পিছু পিছু সেরে নামাজ আদায় করল। যদিও মনোযোগ তেমন ছিল না, সব মনোযোগ মেহেরের অদ্ভুত আচরণ টেনে ধরেছে। নামাজ আদায় করা হয়ে গেলে মেহের শান্ত স্বরে বলল তাকে, চলুন বাইরে কোথাও গিয়ে বসি, ঘরে বসে ড্রিঙ্ক করে মজা নেই। তুমি খাও। মজা করছো কি? মুচকি হেসে মেহের জবাব দেয়, নো, আই এম সিরিয়াস। মাঝে মধ্যে করি, রিফ্রেশমেন্টের প্রয়োজন সবার আছে। আপনি একাই শুধু চিল করতে পারেন না মিস্টার শেখ। তোমায় যত সতী ভাবতাম তুমি তত সতী নও। মেয়েদের মুখ দেখে তার স্বরূপ চেনা মুশকিল। আবারও একটা ভুল করে বসলাম তোমায় চিনতে। অবজ্ঞার সুরে, আমায় চিনেই বাকি হবে? মেয়াদ ফুরলে আমি চলে যাব। অযথা আপনি আমায় বিষয়ে মাথা ঘামাবেন না। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ তাই তো, তোমার জন্যে মাথা ঘামানোর মানুষ আছেই। ফাও ফাও, আমি কাদা গায়ে মাখব কেন? নো নিড। মেহের মুচকি হাসির পুনরাবৃত্তি করে রান্নাঘর থেকে প্লাস্টিকের হ্যান্ড বাস্কেট নিয়ে রওনা হল নিজের ঘরের উদ্দেশ্যে। সময় বেশি নিল না, 2 মিনিট অন্তত 10-12টা বোতল নিয়ে বেরিয়ে এলো। কালো রঙের ঢিলেঢালা কুর্তি পরে মাথায় ঘোমটা টানল লম্বা করে। স্বাভাবিকের চেয়ে একটু বেশি নিজেকে প্যাকেট করে প্রস্তুত হল। মেহেরকে দেখে উচিত ছিল আরুষের চক্ষু শীতল করা। মেয়েটা যেমন নিষ্পাপ তেমন সুন্দরী। বলতে গেলে মেহেরের শালীনতাই তার সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। কোনরূপ সাজসজ্জাবিহীন একেবারে প্রতিমার মতো দেখতে লাগে তাকে। অথচ হায়, ছেলেটা মেহেরকে দেখল কই? একবারের জন্যও মনোযোগ দিয়ে দেখল না সে মেহেরকে, বরং মদ্যপানের আশায় চক্ষুজোড়া শীতল হল তার। মনে মনে খুশি হল। গোটা 2 দিন ড্রিঙ্ক করেনি। মনে নেশা চড়াও হলে মানুষের নাকি শরীর বিড়বিড় করে, মেজাজ খিটখিট করে। নেশা জিনিসটা বর্জন করা বরাবর অসম্ভব প্রায়। পৃথিবীতে যেকোনো নেশাই ভয়ঙ্কর ফলপ্রসূ। নেশার অপর নাম যে অসুখ, মানসিক অসুখ। কাঙ্ক্ষিত জিনিস ছাড়া আমি বাঁচব না, আমার চলছে না, এই ধারণা পোষণ করাই মানসিক রোগ সৃষ্টি করার উপযুক্ত কারণ বৈকি। প্রয়োজন মেটাতে আমরা যেকোনো জিনিসের সদ্ব্যবহার করতেই পারি, কিন্তু যখন তা প্রয়োজনের উপরে চলে যায়, ব্যক্তিগত আকর্ষণ টেনে ধরে রাখে যাবতীয় মনোযোগ, তখনই হয় সর্বনাশ। তাই প্রয়োজনের আধিক্য কোনো কিছুই ভালো নয়, কখনোই নয়। চলুন যাওয়া যাক। বাগানে বাগানে বসে চাঁদ দেখা যাবে না। বাইরে যাই চলুন। ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে ঠান্ডা ড্রিঙ্ক জমবে। তোমার বডিগার্ডকে সাথে নিবে না? আমার সাথে বাইরে যাচ্ছ, মেরে গুম করি দি যদি। আমিই ওকে বারণ করেছি। আসলে কি বলুন তো, আমি ভিতুর ডিম নই। গুম করে আপনি নিজেও রেয়াত পাবেন না। সো ভয়ের কারণই নেই। সময়টা আমার একান্ত ব্যক্তিগত, বাড়তি কাউকে সেখানে অপ্রয়োজনীয়। উদ্ধৃতি চিহ্ন। তো আমায় অগত্যা ডাকছ কেন একান্ত সময়ে? একা যাও। কথিত আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আমার সাথে মিলিয়ে মিশিয়ে আপনাকে আমার মতো গড়ার চেষ্টা করছি। সন্ধ্যার স্বপ্ন সত্যি হয় না। শয়তানি হাসি হেসে। পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আত্মবিশ্বাসের সহিত আরুষ আর কোনো প্রত্যুত্তর না করে মেহেরের সাথে বেরুল। তাদের বাড়ি ছেড়ে পূবের দিকে মিনিট 5 হাঁটলে এলাকার রমরমা মোড় পড়ে। ছোটবড় সব রকমের দোকানই রয়েছে। চলার পথে মেহের আরুষকে জিজ্ঞেস করল, সামনে অনেকগুলো আলো জ্বলছে, ওটা কি বাজার? উদ্ধৃতি চিহ্ন। হু, বেয়ারের দোকান আছে ওখানে? উদ্ধৃতি চিহ্ন। বেয়ারের দোকান দিয়ে তোমার কি কাজ? আহ, মুখে মুখে প্রশ্ন না করে উত্তর দিন। উদ্ধৃতি চিহ্ন। আছে, লোকাল অ্যালকোহল পাওয়া যাবে। বেয়ার না, চলবে। মুচকি হেসে। মেহেরের হাসিখানা বড্ড অদ্ভুত ঠেকল আরুষের।
মনে মনে মেয়েটার বড় কোনো ফন্দি আছে, কি জানি মাথায় কোন জিলাপির প্যাচ কষেছে। মোড়ের বাজারে প্রবেশ করে নিজের মুখ ভালো করে ঢেকে নিয়ে মেহের হ্যান্ড বাস্কেটসমে ঢুকে গেল ঝুপড়ি দোকানে। সিক্স সেন্স বলছে যা খুঁজছে এখানেই পাওয়া যাবে। আরুষ বিরক্তির চাহনিতে সবটা দেখে যাচ্ছে। লোক ভর্তি দোকানে মেহেরের প্রবেশ ঘটায় প্রত্যেক জোড়া চোখ কেবল ওকেই দেখছে। পুরুষের স্বরূপ পুরুষ চেনে, লোকের চাহনি দেখলেই আরুষ চিনে ফেলে কার চাহনিতে কত পৈশাচিকতা মেশানো। হয়তো সেজন্যই সে বিরক্ত হচ্ছে। শুনেছে মেয়েরা পুরুষের মন্দ চাহনি অনুভব করতে পারে দূর থেকে, সেখানে একদল পর পুরুষের মধ্যে চলে যেতে হবে। মেহের মেয়েটা আসলেই ভালো নয়, হলে কাজটা করতে পারত না। কিছুর প্রয়োজন হলে আরুষকে বলত, নিজে নিজে মাতব্বরি করার দরকার ছিল। বেয়াদব মেয়ে। প্রায় 10 মিনিট পরে মেহের খালি হ্যান্ড বাস্কেট নিয়ে বেরিয়ে এলো। আরুষ লক্ষ্য করল মেহের কেমন মিটমিট করে যেন হাসছে। কি জন্য হাসছে, কি আশ্চর্য ঘটল যে এভাবে দাঁত কেলাতে কেলাতে বের হচ্ছে। এতটুকু অস্বস্তি ছাপ নেই চোখে মুখে। চলুন। তুমি ভিতরে গেলে কেন আমাকে না বলে? আপনি আমার পিছু নিলেন না কেন? গেলেই দেখতে পেতেন। যেখানের সেখানের দোকানে আমি যাই না, আমার একটা ক্লাস আছে। যেহেতু আপনি হাইফাই ক্লাসের লোক অতএব আপনার সেসব না জানলেও চলবে। নিজের চরকায় তেল দিন, একদম মুখে মুখে কথা বলবে না বেয়াদব। তুমি নাকি এত সতীসাবিত্রী, অত্তগুলো ছেলেমানুষকে টপকে ভিতরে গেলে। ভিতরেও ছিল সিউর। ভালো মেয়েরা এগুলো করে না মেহের গম্ভীর কণ্ঠে। আমি ভালো হতে চাইও না, বেশি ভালো ভালো নয়। যাকগে চলুন ওই দোকানে যাই, কিছু সফট ড্রিঙ্কস কিনব। সফট ড্রিঙ্কস কি করবে? এই 1 মিনিট 1 মিনিট, বাস্কেট খালি কেন? বোতলগুলো কই? প্রশ্নবুদ্ধ চাহনিতে তাকিয়ে। বেচে দিয়েছি, দাঁত কেলিয়ে। কথিত উত্তর শুনে আরুষ ভ্যাবাচ্যাকা খেয়ে ফেলল। এত স্ট্রং ছেলেকে অবাক করে দেওয়া কি মুখের কথা? যদিও মুখের কথা মেহের বানিয়ে ফেলেছে। এত দামি দামি মদ মেহের ফুটপাতের সস্তা দোকানে বেচে দিলেছে। কি দুঃসাহস, কি দুঃসাহস!